আই আর আই ওয়াই আই বি দিয়ে কি বোঝাচ্ছে? আই আর বলতে হচ্ছে রেড, আই আর বলতে হচ্ছে রেড, আই ওয়াই বলতে হচ্ছে ইয়েলো, এবং আই বি মানে হচ্ছে ব্লু। মানে তিনটা তারের আলাদা আলাদা, মানে থ্রি ফেজ কানেকশনে তিনটা কালার ইউজ করা হয়, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে নীল। এটা বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। তার মানে এই তিনটা কারেন্ট আমার উৎপন্ন হয়েছে, সেটা কি, এগুলোকে আমরা বলবো শর্ট সার্কিট কারেন্ট। এবং এই কারেন্টের মানগুলো কেমন হবে, তাদের অ্যাম্পলিটিউড হবে সেম, যেহেতু এখানে শর্ট সার্কিট উৎপন্ন হয়েছে কমন পয়েন্টে, কিন্তু তাদের ফেজ অ্যাঙ্গেলের মধ্যে ডিসপ্লেসমেন্ট থাকবে 120 ডিগ্রি। তো এটাই হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট। Because of balanced nature of fault, only one phase needs to be considered in calculation, since condition in the other two phases will also be similar. যেহেতু এখানে ব্যালেন্স, এটা একটা ব্যালেন্স সিস্টেম, মানে ব্যালেন্স সিস্টেম বলতে সিমেট্রিক্যাল ফল্ট বলতেই বোঝানো হয় যেখানে কারেন্ট গুলো ব্যালেন্স। ব্যালেন্স কেন? কারণ তিনটারই অ্যাম্পলিটিউড সেম। তো বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা ফেজ নিয়ে কাজ করি তাহলেই হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি একটা ফেজের কারেন্টের অ্যাম্পলিটিউডের মানটা ঠিকভাবে বের করতে পারি বা নির্ণয় করতে পারি, তাহলে বাকি দুইটারও অ্যাম্পলিটিউড যেহেতু সেম, সুতরাং বাকি দুইটার মানও আমরা জানবো। শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হবে, বাকি দুটা ফেজে এটা এসিবি সিকোয়েন্সে আছে নাকি এ বি সি সিকোয়েন্সে আছে এর উপর ডিপেন্ড করে আমরা তাদের অ্যাঙ্গেলটা বসাবো। তার মানে অ্যাম্পলিটিউড যদি আমি একটা ফেজের বের করতে পারি সামহাউ, যেহেতু তিনটারই অ্যাম্পলিটিউড সমান, যদি আমি একটার বের করতে পারি তাহলে বাকি দুটারও অ্যাম্পলিটিউড অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সুতরাং আমরা এই সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট বের করার সময় যদি একটা ফেজ নিয়ে কনসিডার করি ক্যালকুলেশন করার সময়, তার মানে কোনো সমস্যা হবে না। কারণ কি? কারণ হচ্ছে বাকি দুটা ফেজেরও অ্যাম্পলিটিউড সেম, শুধুমাত্র ফেজ আলাদা। তার মানে কি, ব্যাপারটা অনেকটা এমন হবে, আইআর এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 at an angle of 0, যদি এটা এবিসি হয়, তাহলে আই ওয়াই হবে কি, আই ওয়াই হবে 10 at an angle of -120 ডিগ্রি, আর আই বি হবে 10 at an angle of +120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এবিসি হইলে। যদি এসিবি হয়, তাহলে আই আর যদি হয় 10 at an angle of 0, তাহলে আই ওয়াই হবে 10 at an angle of 120 ডিগ্রি, আই বি হবে 10 at an angle of -120 ডিগ্রি। এটাই হচ্ছে পার্থক্য। এর জন্য বলা হচ্ছে যেহেতু তিনটারই অ্যাম্পলিটিউড সেম, 10 10 10, সুতরাং আমরা যে কোনো একটা ফেজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলেই হবে, কারণ বাকি দুটা ফেজের ধর্ম ওই একটা ফেজ যেটাকে আমরা বের করতেছি তার সিমিলার, শুধুমাত্র ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে। আচ্ছা, দ্য ফলোইং পয়েন্টস মে বি পার্টিকুলার ইন মার্কেট। এখানে পয়েন্ট দেওয়া আছে দুইটা, কি কি বলছে? দ্য সিমেট্রিক্যাল ফল্ট রিয়ারলি অকার্স ইন প্র্যাকটিস। তার মানে কি, সাধারণত সিমেট্রিক্যাল ফল্ট আসলে হয় না। কারণ কি? ইন প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যালি সিমেট্রিক্যাল ফল্ট খুব কম হয়। রিয়ারলি অকার্স মানে কি, খুবই কম বা বিরল, যেটাকে বলে বাংলায় বিরল, মানে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যাজ মেজরিটি অফ দ্য ফল্টস আর অফ আনসিমেট্রিক্যাল নেচার। তার মানে ম্যাক্সিমাম ফল্টই হয় আনসিমেট্রিক্যাল নেচার। মানে সেক্ষেত্রে আবার তিনটা ফেজের কারেন্টের মান কখনোই সমান হয় না। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল মানে কি, যেখানে সিমেট্রিক্যাল কারেন্ট উৎপন্ন হয় না যে ফল্টের কারণে, সেটাই আনসিমেট্রিক্যাল। আচ্ছা, however, symmetrical fault calculation are being discussed in this chapter to enable the reader to understand the problems that short circuit conditions present to the power system. তার মানে আমরা তারপরেও কেন সিমেট্রিক্যাল করব, যেহেতু বলা হচ্ছে সিমেট্রিক্যাল কন্ডিশন খুবই রেয়ার। ঠিক আছে, তারপরেও কেন করব? কারণ আমাদেরকে জানতে হবে, রেয়ার মানে তো এই না যে হয় না, হয়, খুব কম হয়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে শর্ট সার্কিট কন্ডিশনে আসলে কি ঘটতে পারে, মানে আমার সিস্টেমের ওই কারেন্টটা কি পরিমাণ বেড়ে যেতে পারে, শর্ট সার্কিট কারেন্টটা কি পরিমাণ বেড়ে যেতে পারে, বা আমার কেভিএ রেটিংটা কতটা বেড়ে যেতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে জানার জন্য মূলত আমরা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স করব এবং ক্যালকুলেশন গুলো করবো, শর্ট সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন। আর সেকেন্ডটা কি বলছে? দ্য সিমেট্রিক্যাল ফল্ট ইজ দ্য মোস্ট সিভিয়ার। তার মানে কি, মোস্ট সিভিয়ার মানে সবচেয়ে ক্ষতিকর। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে সবচেয়ে ক্ষতিকর and imposes more heavy duty on the circuit breaker। তার মানে যদি সিমেট্রিক্যাল ফল্ট হয় তাহলে এটা খুবই একটা মারাত্মক ক্ষতি সৃষ্টি করবে আমার পাওয়ার সিস্টেমে, এবং সেটা সার্কিট ব্রেকারের উপরে একটা বেশ ভালো হেভি ডিউটি, মানে কি বলে না হেভি ডিউটি ব্যাটারি, তার মানে কি, যে সে বেশ ভালো পরিমাণের কি, তার উপর দিয়ে যদি হেভি ডিউটি ব্যাটারি বলতে কি বোঝানো হয়, তার চার্জ থাকে অনেকক্ষণ, তাই না? তার মানে কি, আমাদের সার্কিট ব্রেকারের উপর সে খুব ভালো একটা ইফেক্ট ফেলবে। মানে এমন হতে পারে সার্কিট ব্রেকার যদি
রেটিং ভালো না হয় তাহলে সার্কিট ব্রেকারও নষ্ট হয়ে যেতে পারে। সার্কিট ব্রেকার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার সার্কিটের প্রোটেকশন পুরোপুরি, বলা যেতে পারে যে আমার সার্কিটের পুরোপুরি প্রোটেকশনটাই নষ্ট হয়ে যেতে পারে। তার মানে সিমেট্রিক্যাল ফল্ট খুবই সিভিয়ার, খুবই কম হয় এবং এটা আমার সার্কিট ব্রেকারের উপরে খুব ভালো একটা হেভি ডিউটি প্রয়োগ করে, অ্যাপ্লাই করে। আচ্ছা, এবার আসতেছে লিমিটেশন অফ ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্টেরও কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন একটু আসো। একটা একটা সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ, ফিগার 17.2। এখানে জি দিয়ে বোঝানো হচ্ছে জেনারেটর, ট্রান্সফরমার তো লেখাই আছে ট্রান্সফরমার, এফ দিয়ে বোঝানো হচ্ছে ফল্ট, আর এরো দিয়ে বোঝানো হচ্ছে এদিকে আরো অনেক কিছু আছে। এদিকে ভাবো কি কি থাকতে পারে, এদিকে একটা ট্রান্সমিশন লাইন থাকতে পারে, আর একটা ট্রান্সফরমার থাকতে পারে, সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে দুইটা মোটর একটা লোড লাগানো থাকতে পারে। আমরা তো এরকম ওয়ান লাইন ডায়াগ্রাম পাওয়ার ইউনিট সিস্টেমে দেখেই আসছি যে একটা জেনারেটর থেকে ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে ট্রান্সমিশন লাইন, তারপরে আবার ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার থেকে এই ভাবো লোড মোটর অনেক কিছু থাকতে পারে। ওকে, আচ্ছা, বলা হচ্ছে when a short circuit occurs at any point in a system, যখন আমার সিস্টেমের কোনো একটা বিন্দুতে শর্ট সার্কিট হয়, the short circuit current is limited by the impedance of the system up to the point of fault। তার মানে শর্ট সার্কিট কারেন্টটা ওই পয়েন্ট পর্যন্ত কি পরিমাণ ইম্পিডেন্স আছে এর উপর লিমিটেড হয়, মানে তার উপর ডিপেন্ড করবে যে কি পরিমাণ শর্ট সার্কিট উৎপন্ন হবে। তার মানে কি, এফ এফ হচ্ছে একটা ফল্ট, তাই না, এফ হচ্ছে আমার ফল্ট পয়েন্ট। তো যদি এমন হয় যে এখানে আমার ফল্ট হয়েছে, শর্ট সার্কিট ফল্ট, তাহলে যেটা হবে আমার জেনারেটর ইম্পিডেন্স এবং ট্রান্সফরমারের ইম্পিডেন্সটাকে যোগ করব আমরা, যোগ করে সেই ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করবে আমার কারেন্ট কি হবে, ফল্ট কারেন্টটা কি পরিমাণ হবে। ঠিক আছে, যদি এখানে ফল্টটা জেনারেটরের আগে হইতো, মানে ট্রান্সফরমারের আগে জেনারেটরের পরে যদি এই জায়গাটায় হইতো, তাহলে শুধু জেনারেটরের ইম্পিডেন্সের মানটা আমরা ক্যালকুলেট করতাম ফর ক্যালকুলেটিং দ্য ফল্ট কারেন্ট। তার মানে ফল্ট কারেন্ট বের করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওর মানে যে কয়টা এলিমেন্ট ক্রস করার পরে ফল্ট হয়েছে সেই কয়টা এলিমেন্টের প্রত্যেকটার ইম্পিডেন্স আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে ফল্ট কারেন্টের লিমিটেশন। যেমন বলা হচ্ছে দাস রেফারিং টু ফিগার 17.2, এই ফিগার থেকে যেটা বোঝানো হচ্ছে ইফ এ ফল্ট অকার্স অন দ্য ফিডার এট পয়েন্ট এফ, তার মানে এটা হচ্ছে একটা বাস ফিডার যেখানে এফ পয়েন্টে যদি ফল্ট উৎপন্ন হয়, দেন দ্য শর্ট সার্কিট কারেন্ট from the generating station will have a value limited by the impedance of generator and transformer। এই কথাটা আমি মাত্র বললাম যে যেহেতু আমার ফল্টটা উৎপন্ন হয়েছে কোথায়, ট্রান্সফরমারের পরে, সুতরাং আমার ইম্পিডেন্স মানে শর্ট সার্কিট যখন আমি বের করব শর্ট সার্কিট কারেন্ট, তখন আমার ইম্পিডেন্সটা হবে জেনারেটরের ইম্পিডেন্স এবং ট্রান্সফরমারের ইম্পিডেন্সের যোগফলের সমান। and the impedance of the line between the generator and the point of fault। এবং দেখো এখানে কিছুটা ট্রান্সমিশন লাইন আছে না, এই অংশটুকুতে, এই অংশটুকুর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন দেখতে পাচ্ছ, এরও তো একটা ইম্পিডেন্স আছে। তারপরে ট্রান্সমিশন লাইনের মধ্যবিন্দুতে হইলো নাকি ট্রান্সমিশন লাইনের প্রথমেই হইলো এই জিনিসটারও, তারও ওইটুকের মধ্যে কতটুকু ইম্পিডেন্স আছে সেটাও আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি দাঁড়াইলো যে আমার ফল্ট যে যে জায়গা পর্যন্ত হবে, যে পয়েন্টে হবে সেই পয়েন্ট পর্যন্ত আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কি পরিমাণ ইম্পিডেন্স আছে। ওকে, আচ্ছা, দিস শোজ দ্যাট দ্য নলেজ অফ দ্য ইম্পিডেন্সেস various equipment and circuits in the line of the system is very important for the determination of short circuit current। তার মানে কি বলা হচ্ছে যে ইম্পিডেন্সের নলেজ, আমার যে ইকুইপমেন্ট গুলো আছে, আমাদের যে ট্রান্সফরমার, জেনারেটর, মোটর, ট্রান্সমিশন লাইন, লোড, এই যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলোর ইম্পিডেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আমাদের। এবং আমরা কিন্তু বলে দিছিলাম পার ইউনিট পাওয়ার সময় এগুলোর ইম্পিডেন্স গুলো ম্যাক্সিমামই রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স, মানে ম্যাক্সিমামই রিঅ্যাক্টেন্স। যেমন জেনারেটরটা কি হবে, জে সামথিং, ট্রান্সফরমারটা হবে জে সামথিং, ট্রান্সমিশন লাইন যদি পুরোপুরি রেজিস্টিভ হয় তাহলে সেটা হবে রেজিস্টিভ ইম্পিডেন্স। ঠিক আছে, মানে হচ্ছে শুধু রেজিস্ট্যান্স থাকবে। যদি এটা হয় রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্টেন্স তাহলে দুটাই থাকবে আলাদা আলাদা ভাবে। এরপরে কি থাকতে পারে, মোটরগুলো রিঅ্যাক্টেন্স। তারপরে লোডও শুধু রেজিস্টিভ হতে পারে, রেজিস্টিভ এবং রিঅ্যাক্টিভ দুটাই হতে পারে। তো এই ধারণাগুলো আমাদের সবার জানতে হবে এবং ট্রান্সমিশন লাইনের সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তার মানে আমরা কিভাবে পার ইউনিট গুলো বের করছিলাম এটা আমাদের হয়তো সবার মনে আছে যে পার ইউনিট নিউ দিয়ে আমরা বের করছিলাম কিছু জিনিসের জন্য সূত্র বসাইছিলাম যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস
ভ্যালু। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। আর লোডের ক্ষেত্রে আমরা কি করতাম, লোডের ক্ষেত্রে লোডের বেজ ইম্পিডেন্স বের করতাম এবং লোডের অরিজিনাল ইম্পিডেন্স বের করতাম। ঠিক আছে, ওই যে জেড ইকুয়াল টু কিলোভোল্ট স্কয়ার ডিভাইডেড বাই এস কনজুগেট, এরকম একটা সূত্র বসাই আমরা জেড এর মান বের করতাম, এটা লোডের ক্ষেত্রে। ওকে, এই ধারণাগুলো আমাদের সবার জানতে হবে। তো আমরা যেহেতু পার ইউনিট পড়ে আসছি, আমরা আশা করতেছি এই ধারণাগুলো আমাদের আছে। ইন মেনি সিচুয়েশন দ্য ইম্পিডেন্স লিমিটিং the impedances limiting the fault current are largely reactive। ওই যে আমি বললামই মাত্র যে মেনি সিচুয়েশনস বলতে কি, ট্রান্সফরমার, জেনারেটর, মোটর, ইভেন আমার ট্রান্সমিশন লাইন, ইভেন আমার লোড, প্রত্যেকটার ক্ষেত্রে এটা রিঅ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, কারণ লোড আমার এমন হতে পারে 80 প্লাস J60, তাহলে J60টা কি রিঅ্যাক্টিভ পার্ট। আমার ট্রান্সমিশন লাইন হতে পারে 60 প্লাস 40J। ঠিক আছে, তার মানে কি এখানেও রিঅ্যাক্টিভ পার্ট আছে। তার মানে মোস্টলি হচ্ছে, লার্জলি হচ্ছে রিঅ্যাক্টিভ এটা। such as transformer, reactors and generators, যে বলেই দিলাম অলরেডি। কেবল লাইনস আর মোস্টলি রেজিস্টিভ। আমরা যেটা জানি সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা রেজিস্টিভ, মানে হোক 40 ওহম, 80 ওহম, বা বলছে যে পার কিলোমিটারে 0.5 ওহম, এই টোটাল হচ্ছে 80 কিলোমিটার। তাহলে কিভাবে বের করছি, 80 কিলোমিটার ইন্টু 0.5 মানে 40 ওহম। তার মানে মোস্টলি ট্রান্সমিশন লাইন এবং কেবল এগুলাই হচ্ছে রেজিস্টিভ। But where the total reactance in calculation exists 3 times the resistance, the latter is usually neglected। তার মানে হচ্ছে যদি এমন হয় যে ভাবো দেওয়া আছে এরকম 10 প্লাস J60 আমার ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স 10 প্লাস J60, তাহলে আমাদের রিঅ্যাকটেন্স পার্ট সেটা আমার রেজিস্টিভ পার্টের প্রায় 6 গুণ। তো বলা হচ্ছে যদি এটা 3 গুণের বেশি হয় তাহলে আমরা আসলে রেজিস্টিভ পার্টটা নিয়ে কাজ করব না, আমরা শুধু পার্টটা নিয়ে কাজ করব, শুধু রিঅ্যাকটিভ পার্টটা নিয়ে কাজ করব। দ্য এরর ইন্ট্রোডিউসড বাই দিস অ্যাজাম্পশন উইল নট এক্সিড 5%। যদি আমরা রেজিস্টিভ পার্টটাকে একবারে বাদ দিয়ে দিই, মানে 10 প্লাস J60, এখানে যদি 10 কে ক্যালকুলেশনই না করি, একেবারে ক্যালকুলেশন না করি, সেক্ষেত্রে আমাদের এরর ম্যাক্সিমাম 5% হবে, মানে 5%-এর বেশি হবে না। ঠিক আছে, এটা আর কি বলা হচ্ছে, এটা তারা এটা নিজেরা করছে, করে আর কি তারা বলতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসতেছে কি, এবার আসতেছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। আমরা কিন্তু এটা পড়ে আসছি অলরেডি। পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কি, ওই যে আমরা ওয়ান লাইন সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সময় বলতাম না যে আমার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স হচ্ছে জেনারেটরের 20%, ট্রান্সফরমারের 10%, মোটরের 20%, এরকম বলতাম না সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স বলে একটা কথা। তো ওটা পার্সেন্টেজ যে 20%, 30%, 10%, 5%, এটাই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। ওকে, এটাই হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স, মানে তার রিঅ্যাকটেন্স কত পার্সেন্ট, এটাই হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। তো বলা হচ্ছে it is the percentage of the total phase voltage dropped in the circuit when full load current is flowing। এবং এটার ইকুয়েশন কি, percentage of x মানে percentage of reactance is equal to ix divided by v into 100, ix divided by v into 100, যেখানে i হচ্ছে ফুল লোড কারেন্ট, i হচ্ছে ফুল লোড কারেন্ট। এই ইকুয়েশনটা লিখে নাও, আমরা এই যে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স পড়ে আসছি আমাদের পার ইউনিট সিস্টেমে, পার্সেন্টেজ সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স, কে জানি একটা কোশ্চেন করছিলাম স্যার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স বলতে কি বোঝায়, আমি যেটা বলেছিলাম যে জাস্ট রিঅ্যাকটেন্স, এটাই বোঝা, আর বেশি বোঝার দরকার নাই। তো এটা হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। দ্য রিঅ্যাকটেন্স অফ জেনারেটর, ট্রান্সফরমার, রিঅ্যাক্টরস ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স টু পারমিট র‍্যাপিড শর্ট ক্যালকুলেশন, মানে আমার ক্যালকুলেশনটা সহজ করার জন্য। তার মানে বুঝতে পারতেছো যে আমার যদি প্রত্যেকটা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আমার জানা থাকে, তাইলে আমি কোন জায়গায় ফল্ট হয়েছে ওই পয়েন্ট পর্যন্ত আমার প্রত্যেকটা পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কত, এই জায়গাটা যোগ করব, যোগ করে আমার ফল্ট কারেন্টের একটা ইকুয়েশন আছে কিছুক্ষণের মধ্যে আমরা পাবো, মানে শর্ট সার্কিট কারেন্ট যেটাকে আমরা বলবো, সেই শর্ট সার্কিটের ইকুয়েশনে ওই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা বসাবো, মানে ওই পয়েন্ট পর্যন্ত, জেনারেটর থেকে ওই পয়েন্ট পর্যন্ত কি পরিমাণ পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আছে এটা বসাবো, বসাইলেই আমার শর্ট সার্কিট কারেন্টটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কি, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফেজ ভোল্টেজ ড্রপড ইন দ্য সার্কিট when full load current is flowing। তার মানে যখন আমার ফুল লোড কারেন্ট আমার সার্কিটে ফ্লো করবে তখন টোটাল ফেজ ভোল্টেজ ড্রপ কি হবে, ix হবে। কারণ কি, কারণ হচ্ছে ভোল্টেজ ড্রপ বলতে আমরা বুঝাই আইআর, মানে রেজিস্টিভ সার্কিট হইলে, এটা তো রিঅ্যাকটিভ সার্কিট, আমরা যেটা বললাম যে মোস্টলি রিঅ্যাকটিভ এটা, তাহলে কি হবে ix হবে। যদি আমরা ইম্পিডেন্স বলতাম তাহলে iz বলতাম, যেহেতু রিঅ্যাকটেন্স বলতেছি এর জন্য ix বলতেছি, তাহলে কি হবে ix একটা ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই ভিটা কি, ভি হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, আমার ওই একটা ফেজ ভোল্টেজে কি পরিমাণ ড্রপ হচ্ছে
ডিভাইডেড বাই ওই ফেজ ভোল্টেজের মূল ভ্যালুটা কত, ঠিক আছে, মানে তার মূল ভ্যালু এবং কি পরিমাণ ড্রপ হচ্ছে। তো এই হচ্ছে আমার ভি হচ্ছে ফেজ ভোল্টেজ, আই হচ্ছে ফুল লোড কারেন্ট, এক্স হচ্ছে রিঅ্যাকটেন্স ইন ওহম পার ফেজ, মানে পার ফেজের রিঅ্যাকটেন্স কত, এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। তাহলে ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফেজ ভোল্টেজ ড্রপড in the circuit when full load current is flowing. Okay. আচ্ছা, এরপরে কি বলতেছে, alternatively percentage reactance percentage of x can also be expressed in terms of kVA and kilovolt। মানে আমরা যে ইকুয়েশনটা মাত্র লিখলাম ix by v into 100, এটাকে আমরা কেভিএ এবং কিলোভোল্টের মাধ্যমেও লিখতে পারি, এবং সেক্ষেত্রে ইকুয়েশনটা হয় এমন, কেমন হয় লিখে নাও, পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু কেভিএ ইন্টু এক্স ডিভাইডেড বাই 10 ইন্টু কিলোভোল্ট স্কোয়ার। কেভিএ ইন্টু এক্স তার মানে আমার ওই এলিমেন্টের কেভিএ রেটিং এবং ওই এলিমেন্টের ভোল্টেজ রেটিং, মানে কিলোভোল্ট স্কোয়ার দিয়ে, তার মানে ভোল্টেজ রেটিং, যেহেতু জেনারেটর ট্রান্সফরমার এগুলা রেটিং কিলোভোল্টে আর এমভিএ তে বা কিলো কেভিএ তে হয়, সুতরাং সূত্রটা হচ্ছে কেভিএ এক্স ডিভাইডেড বাই 10 ইন্টু কিলোভোল্ট স্কোয়ার। ওকে, হোয়ার এক্স ইজ দ্য রিঅ্যাকটেন্স ইন ওহমস, যেখানে এক্স এর মান ওহম, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স। যদি ইন কেস আমার কারেন্ট এবং ভোল্টেজের মান না দেওয়া থাকে, কিন্তু আমার এলিমেন্টের সাধারণত জেনারেটর কি দেওয়া থাকে, জেনারেটর থাকে যে তার কিলোভোল্ট এত, তার কিলোভোল্ট এত, সে এত এমভিএ বা এত কেভিএ, আর তার পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স এত, তাই না? এরকম রেটিং আমরা দেখে আসছি পার ইউনিট, যখন আমরা ম্যাথ করছিলাম, রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকাইছিলাম যখন। তার মানে কি, এমন হতে পারে যে কারেন্ট আর ভোল্টেজের মান আমরা বের করতে হবে, অনেক ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আমার তো রেটিং দেওয়াই আছে, বা আমার সবসময় জানাই থাকে রেটিংটা কত, আমার যে নেম প্লেট থাকে আমার প্রত্যেকটা জেনারেটর ট্রান্সফরমার মোটর, সেই নেম প্লেটে তার কেভিএ রেটিং কিলোভোল্ট রেটিং দেওয়াই থাকে। তো সেক্ষেত্রে তার রিঅ্যাকটেন্স কত সেটা যদি আমি জানি, তাহলে তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা বের করতে পারবো, কারণ এখানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স হচ্ছে পার্সেন্টেজ, মানে 20%, 30%, কিন্তু এক্স যেটা ইকুয়েশনে এক্স মানে কেভিএ এক্স, ওই এক্স এর মান কিন্তু ওহমে, এবং এই রেটিংও আমার নেম প্লেট রেটিং এ দেওয়া থাকবে, ঠিক আছে। সুতরাং আমরা যদি পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ডিরেক্ট কোথাও না দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা ওই 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 ইকুইপমেন্টের, ওই পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টের কেভিএ রেটিং, কিলোভোল্ট রেটিং এবং তার হচ্ছে রিঅ্যাকটেন্স কত, এটা দেখে আমরা তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স বের করতে পারবো। তার মানে কি, ফল্ট ক্যালকুলেশনে আমার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাই সবসময় লাগবে। এবার হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, এটা হচ্ছে ইফ এক্স ইজ দ্য অনলি রিঅ্যাকটেন্স এলিমেন্ট ইন দ্য সার্কিট, যদি আমার সার্কিটে এক্স হয় অনলি রিঅ্যাকটিভ, মানে অনলি রিঅ্যাকটেন্স এলিমেন্ট, মানে আমার একটাই এলিমেন্ট আমার সার্কিটে এবং তার রিঅ্যাকটেন্স হচ্ছে এক্স, দেন শর্ট সার্কিট কারেন্ট ইজ গিভেন বাই আইএসসি ইকুয়াল টু ভি বাই এক্স। কারেন্টের সূত্র আমরা জানি, আই ইকুয়াল টু ভি বাই আর যদি এটা রেজিস্টিভ হয়, ভি বাই জেড যদি এটা ইম্পিডেন্স হয়, যদি এটা রিঅ্যাকটেন্স হয় বা রিঅ্যাক্টিভ হয়, তাহলে এটা হবে ভি বাই এক্স। তাহলে এখানে আমরা যদি এই মানটা বসাই, ভি বাই এক্স এর জায়গায় যদি আমরা ওই যে আগের ইকুয়েশনটা পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু আই এক্স বাই ভি যদি এখানে বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে যায় আই ইন্টু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স। তার মানে আমরা এখানে আমরা যদি ভি বাই এক্স এর মানটা এখানে বসাই, কোত্থেকে, ভি বাই এক্স এর মানটা আগের ইকুয়েশন থেকে আনবো, পার্সেন্টেজ অফ এক্স ইজ ইকুয়াল টু আই এক্স বাই ভি ইন্টু 100, তাহলে ভি বাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স, ঠিক আছে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, এটা আমাদের আগের ইকুয়েশনটা থেকে আসছে। এবং এখানে কারেন্টটা কি, শর্ট সার্কিট কারেন্ট, এখানে কারেন্টটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এর মানে কি, এর মানে যেটা দাঁড়াবে, আমরা শর্ট সার্কিট কারেন্ট কিভাবে বের করব, আমার ফুল লোড কারেন্ট আমার সবসময় জানা থাকবে, আমার রেটিং দেওয়া থাকবে, বা আমাকে অঙ্কে বলে দেবে ফুল লোড কারেন্ট এত, এবং পার্সেন্টেজ অফ এক্স 100 বাই পার্সেন্টেজ অফ এক্স, এখানে এক্সটা কি, যদি আমার পাওয়ার সিস্টেমে একটা এলিমেন্ট থাকে এবং তার রিঅ্যাকটেন্স যদি এক্স হয়, তাহলে পার্সেন্টেজ অফ এক্স। যদি এখন আমার পাওয়ার সিস্টেমে কি কখনো একটা থাকে, আমার পাওয়ার সিস্টেমে কখনো একটা থাকে না, আমার পাওয়ার সিস্টেমে 2টা 3টা 5টা 10টা এলিমেন্ট থাকতে পারে। আমরা পার ইউনিট করার সময় আমরা দেখছি যে একটা জেনারেটর, ইভেন 2টা জেনারেটর থাকতে পারে, 2টা মোটর থাকতে পারে, 2টা ট্রান্সফরমার থাকতে পারে, আমার একটা ট্রান্সমিশন লাইন থাকতে পারে, আমার একটা লোড থাকতে পারে, তাই না? এরকম অনেকভাবে থাকতে পারে, আমার 2টা ট্রান্সমিশন লাইন থাকতে পারে, এমন হইতে পারে। তো যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার একটা আলাদা আলাদা
পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স আমরা বের করে নিব। ঠিক আছে, এবার আমরা দেখব ফলটা কোথায় হচ্ছে, ওই পয়েন্ট পর্যন্ত কি পরিমাণ কয়টা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের রিঅ্যাক্টেন্সটাকে যখন আমরা পার্সেন্টেজ অফ এক্স এর জায়গায় বসাবো তখন আমরা অটোমেটিক্যালি শর্ট সার্কিট কারেন্টটা পেয়ে যাব। তার মানে এটা হচ্ছে একটা এলিমেন্টের জন্য পার্সেন্টেজ অফ এক্স, যদি এখানে 5টা এলিমেন্ট থাকে তাহলে প্রত্যেকটা যোগফল হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স। ঠিক আছে, তো শর্ট সার্কিট কারেন্ট ইজ অবটেইনড বাই মাল্টিপ্লাইং দ্য ফুল লোড কারেন্ট বাই 100 বাই পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, মানে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো যখন করতে যাব আমাদের মূল সূত্রটা এটাই, আইএসসি ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স, যেখানে পার্সেন্টেজ অফ এক্স হবে ফল্ট যে পয়েন্টে হয়েছে সেই পয়েন্ট পর্যন্ত যে পরিমাণ ইম্পিডেন্স আছে, মানে যে কয়টা ইকুইপমেন্ট আছে প্রত্যেকটার একটা আলাদা আলাদা পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স আছে, সেটাকে আমরা যোগ করব। আমরা যখন ম্যাথ করতে যাব তখন আর কি কথাগুলো ভালোভাবে বোঝা যাবে। আশা করি এখন পর্যন্ত একটু বুঝলেই চলবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আচ্ছা, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমি এটাকে হাইলাইট করে দিলাম। কি লেখা আছে, ফর ইনস্ট্যান্স the percentage reactance of an element is 20%। ধরে নাও একটা উদাহরণস্বরূপ একটা এলিমেন্ট, পাওয়ার সিস্টেম এলিমেন্ট, সেটা হতে পারে জেনারেটর, হতে পারে মোটর, হতে পারে ট্রান্সফরমার, হ্যাঁ হতে পারে ট্রান্সমিশন লাইন, যাই হোক, if the percentage reactance of an element is 20% and the full load current is 50 ampere, মানে যদি বলা হয় যে আমার সার্কিটের ফুল লোড কারেন্ট হচ্ছে 50 ampere, then short circuit current will be 50 into 100 by 20, কারণ পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স হচ্ছে 20, আর সূত্র কি ছিল, ফুল লোড কারেন্ট ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স। তাহলে কি হবে 50 ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স মানে 20, এর মান আসে কত, 250 অ্যাম্পিয়ার। তার মানে দেখো যেখানে আমার একটা সিস্টেমের ফুল লোড কারেন্ট, মানে যখন আমার সব লোড চলবে তখন আমার ম্যাক্সিমাম কারেন্ট হওয়ার কথা 50 অ্যাম্পিয়ার, কিন্তু যদি একটা ফল্ট হয়ে যায়, একটা ফল্ট হয় এবং সেটা যদি একটা এলিমেন্টের পরেই ক্যালকুলেট করতে হয়, মানে দেখা গেল যে আমার জেনারেটরের পর ট্রান্সফরমারে যে আমি ভোল্টেজ দিব তার আগেই ফল্টটা হয়ে গেছে সাপোজ, সেক্ষেত্রে আমার ফল্ট কারেন্ট অটোমেটিক হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এটা 250 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এই এত বড় একটা কারেন্ট কোথায় যাবে, এই কারেন্টটা আমার ট্রান্সফরমারে যাবে, তাহলে এটা ট্রান্সফরমারের জন্য খুব ক্ষতিকর। এবং দেখা যাবে যে এখানে তো প্রত্যেকটা পার্টে সার্কিট ব্রেকার থাকবে, মানে আমরা তো সার্কিট মানে পাওয়ার সিস্টেম প্রোটেকশন যখন পড়বা তখন দেখবা যে এই সার্কিট গুলোই পড়বা, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সার্কিট ব্রেকার থাকবে। ঠিক আছে, তো তার মানে কি সার্কিট ব্রেকারের উপরে এটা খুব বড় একটা ইফেক্ট ফেলবে, এর জন্য সার্কিট ব্রেকারের রেটিং ফুল লোড কারেন্টের চেয়ে প্রায় 10 গুণ বড় করা হয়, সাপোজ আর কি আমি বলতেছি, আমার মনে নেই যে এত গুণ, মানে ফুল লোড কারেন্টের থেকে এত গুণ বেশি করা হয় হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের রেটিং। ঠিক আছে, তোমরা তোমাদের বাসা বাড়িতে দেখবা যে তোমাদের যে ইয়েগুলো আছে ফ্যান লাইট এগুলোর যে সার্কিট ব্রেকার এটার রেটিং দেখবা 10 অ্যাম্পিয়ার, সাধারণত এগুলোর মধ্যে খুব বেশি হলে 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, কিন্তু আমরা সার্কিট ব্রেকার লাগাই 10 অ্যাম্পিয়ার। কারণ কি, যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে যেন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে, কারণ যদি 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু ট্রিপ করার আগেই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এমসিবি যেটার কথা বলতেছি, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার আমাদের বাসা বাড়িতে যেটা লাগানো থাকে, যেমন তোমার এসি লাগানো হয়, এসিতে দেওয়া হয় 16 অ্যাম্পিয়ার, এসিতে দেওয়া হয় 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। কারণ কি, কারণ হচ্ছে 16 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি ফ্লো করে ইন কেস, তাহলে সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। ট্রিপ করা মানে কি, আমার এসিকে সে পুরো সিস্টেম থেকে আইসোলেট করে দিবে, তাই তো, এটাই হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ, যে আমার যেন কোনো ইকুইপমেন্ট যেন নষ্ট না হয়ে যায়, মানে ওই 16 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি আমার এসির মধ্যে দিয়ে ফ্লো হইতে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। ঠিক আছে, তার মানে আরো যত ভারী জিনিস হবে, মানে হচ্ছে আমার ফ্রিজ এসি এগুলোর জন্য 16 অ্যাম্পিয়ার, আমার লাইট ফ্যান এগুলোর জন্য 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এগুলো তো খুব লাইট ইকুইপমেন্ট, মানে এরপর যদি ভাবো বাসা বাড়িতে আরো ভারী কিছু থাকে, ভাবো অনেক বড় এসি, 2 টনের এসি, 5 টনের এসি, তাহলে কি করতে হবে, ওই সার্কিট ব্রেকারের রেটিংটা ওইভাবে আমাদেরকে সেট করতে হবে। তাহলে যখন একটা ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রিতে একটা বড় জেনারেটর লাগাইছে, সেখানে যদি 16 অ্যাম্পিয়ারের কারেন্ট লাগাও তাহলে হবে না, কারণ এমনি কারেন্ট রেটিং তো থাকে 50 অ্যাম্পিয়ার, তুমি যদি 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাও তাহলে তো কাজই হবে না, তাহলে প্রতি মুহূর্তে একবার করে সার্কিট ট্রিপ করবে, কারণ 50 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে ফুল কারেন্ট। সুতরাং সেখানে সার্কিট ব্রেকারের রেটিং হবে কেমন, 250 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, এরকম, যেন সে কোনো কারণে যদি ফল্ট কারেন্ট বেশি ফ্লো করে, মানে একটা রেঞ্জ আছে যে রেঞ্জ পর্যন্ত সে ক্ষমতা
মানে সে হচ্ছে সহ্য করতে পারে, সহ্য ক্ষমতা আছে, সবগুলো সব মানুষেরই সহ্য ক্ষমতা আছে। ঠিক একইভাবে ওই যে তোমরা আমরা এটা মেজারমেন্টে পড়ছিলাম কিনা, বার্ডেন অফ ট্রান্সফর্মার বলে একটা টপিক ছিল, আমরা পড়ি নাই মনে হয়। বার্ডেন অফ ট্রান্সফর্মার বলে একটা টপিক আছে। তার মানে সে তার একটা সহ্য ক্ষমতা, আমরা মানে হচ্ছে তোমার প্রত্যেকটা পাওয়ার সিস্টেম এলিমেন্টস এর বা ইকুইপমেন্টস এরই একটা সহ্য ক্ষমতা আছে, ওই অনুযায়ী আমাদের সার্কিট ব্রেকারটা ডিজাইন করা হয়, মানে বা তার রেটিংটাকে আমরা ফিক্স করি। ওকে, আচ্ছা তাহলে কি বললো, ইট মে বি ওর্থ অয়েল, তাহলে বুঝা গেল স্যার ব্যাপারটা। হ্যাঁ বলো। স্যার কোন ইকুইপমেন্টের ক্ষেত্রে কত অ্যাম্পিয়ারের হচ্ছে সার্কিট ব্রেকার লাগবে স্যার, এটা বুঝবো কিভাবে স্যার? এটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যে একটা প্রোডাক্ট বুক থাকে না, তুমি হবে একটা জি স্যার। ইয়ারফোন কিনছো, ইয়ারফোনের সঙ্গে দেখবা একটা প্রোডাক্ট বুক থাকে, ইয়ারফোনে কিভাবে চালাইতে হবে। একটা মোবাইল কিনছো, দেখবা একটা বই থাকে যে মোবাইলের এই অপশন এখানে এখানে আছে। তুমি একটা ওষুধ কিনতেছো, এক প্যাকেট পুরা পুরা ওষুধ, দেখবা ওই ওষুধের প্যাকেটের মধ্যে একটা নির্দেশিকা থাকে। ঠিক জি একইভাবে স্যার, তুমি লিফলেট। যখন একটা জেনারেটর, ট্রান্সফরমার, মোটর বা কেবল যাই কিনবা, তখন ওর সঙ্গে একটা নির্দেশিকা বই দিয়ে দেওয়া হবে যে আমার আমার এই এলিমেন্টটা ম্যাক্সিমাম এই কারেন্ট পর্যন্ত সহ্য করতে পারে, সাধারণত ফুল লোড কারেন্ট এত হয়, এর পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স এত হইতে পারে, এর কেভিএ রেটিং এত হইতে পারে। ঠিক আছে, এইভাবে তোমাকে বই দিয়ে দেওয়া হবে, ম্যানুয়াল দেওয়া হয়। প্রত্যেকটা জিনিসের সঙ্গে দেখবা ম্যানুয়াল আছে। আমরা মোবাইল কিনলে মোবাইলের সাথে ম্যানুয়াল, আমরা ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে ম্যানুয়াল, প্রত্যেকের সঙ্গে কিন্তু ম্যানুয়াল আছে, আমরা কিন্তু পড়ে দেখি না। ফ্রিজ কিনলে ফ্রিজের সঙ্গে ম্যানুয়াল, এসি কিনলে এসির সঙ্গে ম্যানুয়াল, কিন্তু আমরা কি পড়ি? আমরা কিন্তু কখনোই পড়ি না। কারণ কি, আমরা মনে করি যে আমরা সবকিছু জানি, আমাদের আইডিয়া আছে। কিন্তু আসলে যখন তুমি একটা পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করবা, তখন পাওয়ার ইঞ্জিনিয়ারদের ওটা পড়ালেখা করতে হয়, ওগুলো সম্পর্কে জানতে হয়। কারণ কি, সে এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেন তার কোনো ইকুইপমেন্ট নষ্ট না হয়। ভাবো একটা মোবাইল নষ্ট হয়ে গেলে আরেকটা কিনতে পারবা, এটা এমন কোনো বিষয় না। কিন্তু যদি ইনকেস একটা জেনারেটর হঠাৎ করে নষ্ট হয়ে যায়, বা আবার ট্রান্সমিশন লাইন যদি হঠাৎ করে লিক হয়ে যায়, লিক বলতে ভাবো গরম হয়ে গেছে, পুড়ে গেছে, মানে তার মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই পরিমাণ কারেন্ট সে নিতে পারে না, ওই কেবল নিতে পারে না, তার চেয়ে রেটিং কম করা হয়েছে, তাহলে কি হবে? একটা এরিয়াতে বিদ্যুৎ অনেক সময় ধরে লোডশেডিং হয়ে থাকবে, বা এটা ঠিক করতে অনেক টাইম লাগবে। মানে এই রিস্ক গুলো তো পাওয়ার ইঞ্জিনিয়াররা নিতে পারে না। সুতরাং তাদের এই নির্দেশিকা গুলো পড়ে পড়ে বা কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা এগুলোকে সেট করে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এবং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শর্ট সার্কিটের ইফেক্টটা কেমন হতে পারে। যে একটা ফল্ট কারেন্ট হচ্ছে, একটা ফুল লোড কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার, এবং শর্ট সার্কিট কারেন্ট যদি হয় সেটা হয়ে যাচ্ছে 250 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারতেছো যে শর্ট সার্কিট আমরা কি বলি, সূত্র অনুযায়ী অসীম, কিন্তু যদি আমরা থিওরিটিক্যালি যাই তাহলে কিন্তু একটা মান পর্যন্ত আমরা বের করতে পারবো, একটা মান বের করা যায়, সেটা হচ্ছে 250। তাহলে অসীম বলতে কি, 5 গুণ, 10 গুণ, 20 গুণ। যদি এটা 20% এলিমেন্ট না হয়ে 5% হইতো, তাহলে কত গুণ হইতো? তাহলে 20 গুণ কারেন্ট আসতো এখানে। ঠিক আছে, যদি 5% হইতো এখানে, জাস্ট এলিমেন্টের তোমার যদি রিয়াকটেন্সটা 5% হইতো, তাহলে কিন্তু এটা 20 গুণ হয়ে যেত, মানে 50 গুণ 20, মানে 1000 পেয়ে যেত কারেন্ট। তার মানে দেখতেছো আমার শর্ট সার্কিটটা কতটা সিভিয়ার, মানে আমরা যে বলতেছি মোস্ট সিভিয়ার, শর্ট সার্কিট হচ্ছে মোস্ট সিভিয়ার, কতটা সিভিয়ার এটা কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারতেছি। একটা আইডিয়া কিন্তু সবার পাওয়ার কথা এখান থেকে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে কি বলা হচ্ছে, ইট মে বি worthwhile টু মেনশন হিয়ার দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। তার মানে কি, ইনস্টিড অফ ওহমিক রিঅ্যাকটেন্স ইন শর্ট সার্কিট ক্যালকুলেশন। তাহলে আমরা ওহমিক রিঅ্যাকটেন্সের মান ক্যালকুলেশন না করে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ক্যালকুলেট করলে কত সহজে আমরা এটা বের করতে পারতেছি, তাই না? জাস্ট পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সের মান বসাবো, কারণ সূত্র হচ্ছে I ইন্টু 100 বাই পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স। যদি আমরা জাস্ট পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সের মান জানি, ওই ফল্ট পজিশন পর্যন্ত, স্টার্টিং পয়েন্ট থেকে ফল্ট পজিশন পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সকে যোগ করে, প্রত্যেকটা পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সকে যোগ করে আমরা অটোমেটিক্যালি শর্ট সার্কিট কারেন্টটা বের করতে পারি। তাহলে বলা হচ্ছে ওহমিক রিঅ্যাকটেন্সের তুলনায় পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আমাদেরকে এই শর্ট সার্কিট কারেন্ট বা সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট বের করার ক্ষেত্রে অনেক সুবিধা দেয়। পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ভ্যালুজ রিমেন আনচেঞ্জ, এবং পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সের মান কখনো চেঞ্জ হয় না, সেটার মান ফিক্সড। মানে এই জেনারেটরের জন্য পার্সেন্টেজ, কারণ কি তার কেভিএ রেটিং কি চেঞ্জ হয় বলো তো? ভাবো তুমি একটা জেনারেটর কিনলা, কেনার সময় ছিল 50 কেভিএ, কেনার সময় ছিল 20 কিলোভোল্ট, ওটা কেনার পর কি চেঞ্জ হয়ে যাবে? একটু আমাকে একটু কেউ দুই একজন রেসপন্স করো। হবে একটা জেনারেটর না কিনলা, না স্যার। এটা কিন্তু হবে না। তার মানে কি, তার কেভিএ রেটিং এবং তার
যে কিলোভোল্ট রেটিং, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড, কারণ এটা তার হচ্ছে ইনপুট হবে, মানে তার মানে হচ্ছে সে এটা সবসময় এটা ফিক্সড। যদি এটা যদি ফিক্সড হয় তাহলে তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাও সবসময় ফিক্সড থাকবে, তার মানে কি এটা কখনো চেঞ্জ হবে না। অ্যাজ দে আর রেফার থ্রু ট্রান্সফরমার্স আনলাইক ওহমিক রিঅ্যাকটেন্সেস which become multiplied or divided by the square of transformation রেশিও। কিন্তু ওহমিক রিঅ্যাকটেন্সের মান কিন্তু চেঞ্জ হতে পারে কিভাবে? ওই যে আমরা একটা ম্যাথ করছিলাম যে রেফার টু সি, রেফার টু বি, রেফার টু এ, রেফার টু সি কত ছিল 6 ওহম, কিন্তু রেফার টু বি সেটা কি হয়ে যাবে ওই ট্রান্স রেশিও স্কয়ার ইনটু 6, তাই না? 1200 হয়ে গেল ওটা, তারপর ওটা আবার কত হয়ে গেল 1.2 হয়ে গেল। এই যে এভাবে ওহমিক রিঅ্যাকটেন্সের মান কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স নিয়ে কাজ করি সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, সেটা ওই এলিমেন্টের জন্য, মানে ওই রোধের জন্য, ওই ট্রান্সমিশন লাইনের জন্য, ওই মোটরের জন্য, ওই ট্রান্সফরমারের জন্য, ওই জেনারেটরের জন্য পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কিন্তু ফিক্স থাকবে, পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সটা ফিক্স থাকবে। হ্যাঁ, যেটা হবে যদি বেস চেঞ্জ হয়, বেস চেঞ্জ হয়ে গেলে তখন সেই অনুযায়ী তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটাও চেঞ্জ হয়ে যাবে, তো সমস্যা নাই। যদি বেস ভ্যালু চেঞ্জ হয় তাহলে তো আমার সিস্টেমটাই নতুন করে আবার সাজাইতে হবে, কারণ কি বেস ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া মানে আমার সিস্টেমের প্রত্যেকটা পার ইউনিটটা চেঞ্জ হয়ে যাওয়া। ওকে, কিন্তু ওটা কিন্তু ফিক্সড, মানে আমার ট্রান্সফরমারের জন্য, আমার জেনারেটরের জন্য পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স ফিক্সড, তার মানে পুরাতন যেটা আমরা বলি পার ইউনিট ওল্ড, ওটা কিন্তু ফিক্সড। যদি আমাদের বেস চেঞ্জ হয় তাহলে পার ইউনিট নিউ পাবো আমরা, মানে পার ইউনিট ইম্পিডেন্স অফ পার ইউনিট ইম্পিডেন্স অফ পার ইউনিট রিঅ্যাকটেন্স অফ ওই এলিমেন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে বেস চেঞ্জ হলে তো অবশ্যই চেঞ্জ হবে, সেটা তো সবগুলো চেঞ্জ হবে, এমন তো না যে বেস চেঞ্জ হলে শুধু জেনারেটরটা চেঞ্জ হচ্ছে, তাই না? বেস চেঞ্জ হলে কি হবে, আমার পুরো সিস্টেমের প্রত্যেকটা এলিমেন্টের পার ইউনিট চেঞ্জ হবে, মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা চেঞ্জ হবে বেস যদি চেঞ্জ হয়। আর যদি বেস চেঞ্জ না হয়, আনচেঞ্জ থাকে, তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আনচেঞ্জ থাকবে। ওকে, দিস মেক্স দ্য প্রসিডিউর সিম্পল এন্ড পারমিটস কুইক ক্যালকুলেশন। তার মানে কি এই পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আমার এই প্রসিডিউরকে, মানে কি ফল্ট কারেন্ট ক্যালকুলেশনের প্রসিডিউরকে খুবই সিম্পল করে দেয়, এবং এটা খুব কুইক ক্যালকুলেশন করতে পারি। কারণ কি এই যে বললাম খুব কুইক কিভাবে হবে, আমরা জানি যে ট্রান্সফরমারের পরে একটা ফল্ট হয়েছে, সাপোজ আমরা যে ছবিটা দেখছিলাম 17.1, আমরা জানি যে ট্রান্সফরমারের পরে একটা ফল্ট হয়েছে, এখানে ফুল লোড কারেন্ট হবে 100, আমার জেনারেটরের রিঅ্যাকটেন্স হচ্ছে 30, আমার ট্রান্সফরমারের রিঅ্যাকটেন্স হচ্ছে 20%। হ্যাঁ, আর আমার ভাবে ট্রান্সমিশন লাইন যতটুকু পর্যন্ত গেছে সেখানে আমরা রিঅ্যাকটেন্স পাইছি 10%। তাহলে আমাকে বলো তো ফল্ট এই আমার শর্ট সার্কিট কারেন্ট কত হবে, একজন ক্যালকুলেশন করে বলো। আমার কথা কি শুনতে পাইছো? হ্যালো, আছো তোমরা? কোশ্চেনটা একবার বলেন তো। জি স্যার, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ফুল লোড কারেন্ট ভাবে 100 অ্যাম্পিয়ার, লেখো ফুল লোড কারেন্ট 100 অ্যাম্পিয়ার, লিখছো? ফুল লোড কারেন্ট 100 অ্যাম্পিয়ার লিখছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এই ছবিতে জেনারেটরের পার ইউনিট রিঅ্যাকটেন্স মানে হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স হচ্ছে 20%, ট্রান্সফরমারের হচ্ছে 10%, জেনারেটর 20%, ট্রান্সফরমার 10%, আর এটুক তো ট্রান্সমিশন লাইন নাকি, এই ট্রান্সমিশন লাইনে বাবা 5%, ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে তাহলে এখানে ফল্ট কারেন্ট কত, মানে শর্ট সার্কিট কারেন্ট কত উৎপন্ন হবে? আমার কোশ্চেন হচ্ছে এটা। ফুল লোড কারেন্ট 100, জেনারেটরটা হচ্ছে 20, ট্রান্সফরমারটা হচ্ছে 10, ট্রান্সমিশন লাইন হচ্ছে 5%, তাহলে আমার ফল্ট কারেন্ট কত হবে? বলো, ক্যালকুলেশন না করতে পারলে বলো আমাকে যে স্যার এটা হবে, মানে অনেকের কাছে তো ক্যালকুলেটর নাই, মান না বের করতে পারলেও জিনিসটা তো বোঝার কথা। স্যার আইএসসি ইকুয়ালস টু যে স্যার আই ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স, ওই সূত্র দিয়ে হবে। হ্যাঁ, এই সূত্র দিয়ে হবে, আইএসসি ইকুয়াল টু আই ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স। এখন পার্সেন্টেজ অফ এক্স কি হবে, যেই পয়েন্ট পর্যন্ত ফল্ট হয়েছে সেই পয়েন্ট পর্যন্ত রিঅ্যাকটেন্স গুলো যোগফল। তাহলে ইকুয়েশন কি হবে, ফুল লোড কারেন্ট হচ্ছে 100,
ইন্টু 100 ডিভাইডেড বাই 35%, কারণ ট্রান্সফরমার কত বলছি 20, সরি ট্রান্সফরমার 10, জেনারেটর 20, ট্রান্সমিশন লাইন 5, তাহলে এটার মান আসে ক্যালকুলেশন করলে 285.714। আমি যদি ক্যালকুলেশন করি মানে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 35, 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 35, যদি এটা হয় 285 অ্যাম্পিয়ার হয়। তার মানে কি আমার ফুল লোড কারেন্ট 100, কিন্তু আমার শর্ট সার্কিট কারেন্টটা সেটা হয়ে যাচ্ছে 285। ঠিক আছে, 285.714, ওই 285 ধরে নিলাম আমরা। বুঝতে পারলা কি কথাটা? কথা কি বুঝা গেছে সবাই? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আরো কিছু ছেলেপেলে হবে। জি স্যার। ওকে, যদি বুঝে থাকো তাহলে খুব ভালো খবর, কারণ তাহলে তোমাদের কাছে পরবর্তীতে ম্যাথগুলো খুব সহজ লাগবে। ওকে, এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স এন্ড বেস কেভিএ। এখন কথা হচ্ছে কি বললাম মাত্র কিছুক্ষণ আগে একটা লাইন বলছি যে যদি বেস কেভিএ চেঞ্জ হয়ে যায় তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সও কি হয়ে যাবে? কি হয়ে যাবে? স্যার চেঞ্জ হবে। বেস চেঞ্জ হয়ে যাওয়া মানে আমার পুরো সিস্টেমের পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স প্রত্যেকটা এলিমেন্টের চেঞ্জ হয়ে যাবে। কিছু আনচেঞ্জ থাকতে পারে, কারণ আমরা যদি জেনারেটরকে ধরি যে জেনারেটরের যে কিলোভোল্ট এবং জেনারেটরের যে কেভিএ সেটাই আমরা বেস ধরলাম, তাহলে জেনারেটরটা চেঞ্জ হবে না, কিন্তু বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে। তো সেটা নিয়ে আমাদের এখন কথা আর কি বলছে, ইট ইজ ক্লিয়ার ফ্রম expression 2 above that percentage reactance of an equipment depends upon its KVA rating। মানে ওই যে একটা ইকুয়েশন শিখলাম, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু কেভিএ ইনটু এক্স ডিভাইডেড বাই 100 ইনটু কিলোভোল্ট স্কয়ার। লিখছো না এটা সবাই? পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু কেভিএ ইনটু এক্স, যেখানে এক্স হচ্ছে ওহম, ডিভাইডেড বাই 10 ইনটু কিলোভোল্ট স্কয়ার। লিখছো তো এটা সবাই আশা করি? তো এখান থেকে যে আমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের মান কেভিএ রেটিং এর উপর ডিপেন্ডেন্ট, আমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের মান কেভিএ রেটিং এর উপর ডিপেন্ডেন্ট। জেনারেলি দ্য ভেরিয়াস ইকুইপমেন্টস ইউজড ইন দ্য পাওয়ার সিস্টেম হ্যাভ ডিফারেন্ট কেভিএ রেটিং। এটা আমরা অলরেডি দেখছি যে আমার ট্রান্সফরমারে যদি 300 কেভিএ হয়, আরেক ট্রান্সফরমারে 100 কেভিএ হইতে পারে। আমার একটা মোটরের যদি 200 এমভিএ হয়, তাহলে আরেকটা মোটর 100 এমভিএ হইতে পারে, তাই না? আমার জেনারেটর 150 হইতে পারে, 300 হইতে পারে, 500 হইতে পারে। এই রকম, তার মানে কি এক একটা এলিমেন্টের কেভিএ রেটিং এক এক রকম হইতে পারে। Therefore it is necessary to find the percentage reactance of all the elements on a common KVA rating। এটা আমরা বেস কেভিএ বলি। এটা কেন বেস কেভিএ বলি? এই কারণে যে আমাদের এক একটা এলিমেন্টের কেভিএ রেটিং আলাদা হওয়ার সত্ত্বেও, এবং আলাদা হওয়ার মানে কি আলাদা হয়ে তার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স একটা ফিক্সড, তাই তো? আলাদা কিন্তু তার পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ফিক্সড। কিন্তু আমাকে কি করতে হবে? একটা সিস্টেম ডিজাইন করতে হবে। দ্যাটস ওয়াই আমাকে সবগুলোর কেভিএ কে একটা কমন কেভিএ তে নিয়ে আসতে হবে, এবং সেটাকে আমরা বলি বেস কেভিএ। ওটাকেই বলি কি? বেস কেভিএ। তো বলা হচ্ছে দিস কমন কেভিএ রেটিং ইজ নোন অ্যাজ বেস কেভিএ। তার মানে বেস কেভিএ কি? আমরা অলরেডি বেস কেভিএ এর অঙ্ক করে আসছি অলরেডি, এর জন্য বেস কেভিএ আমার মনে হয় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তার মানে কি আমার এক একটা পাওয়ার সিস্টেমের এক একটা ইকুইপমেন্টের কেভিএ রেটিং আলাদা থাকে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, আমাদের পাওয়ার সিস্টেম ডিজাইনের সুবিধার্থে আমাদেরকে যেটা করতে হয়, সবগুলোর কেভিএ রেটিংটাকে একটা কমন কেভিএ রেটিং এ নিয়ে আসতে হয় বা কমন এমভিএ রেটিং এ নিয়ে আসতে হয়, এবং সেটাকে আমরা কি বলবো? এই কমন রেটিংটাকে কেভিএ বা কেভিএ বলো, এমভিএ বলো, যাই বলো, সেটাকে আমরা বেস কেভিএ বা বেস এমভিএ বলবো। ওকে, আচ্ছা, দ্য ভ্যালু অফ দিস বেস কেভিএ ইজ কোয়াইট আনইম্পর্টেন্ট and may be equal to that of largest plant, equal to the total plant capacity in arbitrary value। তার মানে বলা হচ্ছে আমাদের বেস কেভি এর মানটা কেমন হবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হইতে পারে লার্জেস্ট প্ল্যান্টের সমান। লার্জেস্ট প্ল্যান্ট বলতে কি বোঝাচ্ছে? লার্জেস্ট প্ল্যান্ট বলতে আমার যে ইকুইপমেন্ট গুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ইকুইপমেন্টের কেভিএ রেটিং সেটা সমান হইতে পারে। মানে মানে বুঝতে পারতেছি কি ব্যাপারটা? মানে বেস কেভিএ আমরা 100 ধরবো, এটা একটা 100 ধরে নিতে পারি, এটা চাইলে আমরা 50 ধরতে পারি, এটা আমরা চাইলে আমার যতগুলো ইকুইপমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি কেভিএ বা এমভিএ রেটিং যার আছে সেটার সমান আমরা ধরতে পারি। আমরা এমনও ধরতে পারি যে আমার টোটাল সিস্টেমে যতগুলো ইকুইপমেন্ট আছে তাদের কেভিএ রেটিং এর বা এমভিএ রেটিং এর যোগফল যত, সেটাও আমার বেস কেভিএ হতে পারে। দ্যাটস ওয়াই বেস কেভিএ এর মানটা আনইম্পর্টেন্ট, মানে কত হবে সেটা আনইম্পর্টেন্ট। এটা হতে পারে 100, এটা হতে পারে 1000, এটা হতে পারে 5000। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমার এই লাইনটা বুঝতে পারছো সবাই নাকি আরেকবার বলবো? স্যার আরেকবার বলেন। আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি বেস কেভিএ এর ভ্যালু কত হবে সেটা আনইম্পর্টেন্ট। এখানে একটা লাইন লেখা আছে, দ্য ভ্যালু অফ দিস বেস কেভিএ
ইজ কোয়াইট আনইম্পর্টেন্ট এন্ড মেবি, আমি এটা এই যে হলুদ করে দিলাম। তার মানে কি বলা হচ্ছে, বেস কেভি এর ভ্যালুটা আনইম্পর্টেন্ট, মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কারণ কি, এটা হতে পারে লার্জেস্ট প্ল্যান্ট। তার মানে হবে আমার একটা পাওয়ার সিস্টেমে একটা জেনারেটর আছে, একটা দুটা ট্রান্সফরমার আছে, দুটা মোটর আছে, একটা লোড আছে সাপোজ, এবং তার মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আছে। প্রত্যেকটার আলাদা আলাদা কেভিএ রেটিং আছে। এখন এর মধ্যে সবচেয়ে বড় কেভিএ রেটিংটা ভাবো ট্রান্সফরমার 1, সেটা হচ্ছে 300 কেভিএ সাপোজ, আমি বোঝানোর জন্য বলতেছি। বাকি সব হচ্ছে 150, 100, 200, 250। এটা হইতে পারে। তাহলে আমি বেস ধরতে পারি, যদি না বলে দেয় অঙ্কে, যদি ম্যাথে যদি না বলে দেয়, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার প্ল্যান্টের বলতে আমার সিস্টেমের সবচেয়ে বড় কেভি রেটিং কার ট্রান্সফরমার 1 এর, সেটা কত, সেটা 300। সুতরাং আমি আমার বেস কেভিএ ধরবো 300 কেভিএ ধরতে পারি। এটা একটা গেল। সেকেন্ডটা কি বলছে, ইকুয়াল টু টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি। ভাবো জেনারেটরের আছে 150, ট্রান্সফরমার 1 এর 300, ট্রান্সফরমার 2 এর 150, মোটর 1 এর 100, মোটর 2 এর 200, লোডের ক্ষেত্রে তো আলাদাভাবে আসলে তোমার যে কেভিএ রেটিং সেটা ভাবো 100। তাহলে টোটাল যোগ করলে ধরো 800 হয় সাপোজ, যে সবগুলোর যোগফল 800। তাহলে আমি যদি না বলে দেওয়া থাকে বেস রেটিং কত হবে, আমি চাইলে 800 ধরতে পারি। তার মানে কি, সবগুলোর যোগফলকে আমি আমার বেস কেভিএ ধরতে পারি। আবার কি করতে পারি, আমরা যেটা বলছিলাম যে যদি না দেওয়া থাকে আমরা 100 এমবিএ ধরে নিব, তাই না? আমরা এই কথা বলছিলাম ম্যাথ করার সময়, যদি না দেওয়া থাকে আমরা 100 এমবিএ ধরে নিব। তার মানে কি, সেটা একটা আরবিটারি ভ্যালু হতে পারে, মানে যে কোনো একটা ভ্যালু হতে পারে 100। আবার সেটা হতে পারে আমার প্ল্যান্টের বা আমার সিস্টেমের সবচেয়ে বড় কেভিএ রেটিং কার মধ্যে আছে সেটার সমান হতে পারে। আবার সেটা হতে পারে কি, আমার পুরো প্ল্যান ক্যাপাসিটি, মানে পুরো সিস্টেমের ক্যাপাসিটির এমবিএ রেটিং এর যোগফলের সমান হতে পারে। এবার কি বুঝতে পারছো? তার মানে সেটা হতে পারে 300, সেটা হতে পারে 800, সেটা হতে পারে 100, কোনো সমস্যা নাই। বেস কেভিএটার ভ্যালু কত হবে এটা কোনো সমস্যা না, কিন্তু এটাকে সাপেক্ষে করে প্রত্যেকটা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স আমাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মূল আমার ইস্যু। ওকে, এবার কি আমার কথাটা বুঝে গেছে? বুঝে গেছি। বুঝছো দিদার? জি স্যার। দীপ্ত বুঝতে পারছো? জি স্যার। বদিউজ্জামান খান, বদিউজ্জামান খান আছো? জি স্যার, আছি স্যার। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। বলো তো কি বলছি। স্যার বেস কেভিএটা ইম্পর্টেন্ট, কিন্তু বেস কেভিএর ভ্যালুটা ইম্পর্টেন্ট না, সেটা হ্যাঁ বলো বলো দিদার বলো, বদিউজ্জামান খান পারতেছে না, কি করবো বলো, তুমি বলো। মানে স্যার হচ্ছে এটা প্লান্টের সম্পূর্ণ সাইজের উপর হতে পারে, সম্পূর্ণ প্লান্টের যে ক্যাপাসিটি সেটার উপর হতে পারে, বা স্যার হচ্ছে কোনো ইকুইপমেন্টস এর যে বেস ভ্যালু সবচেয়ে বড় যেটা সেটা হতে পারে। আবার সেটা যে কোনো একটা ভ্যালু হতে পারে, মানে তিনটা আর কি, ঠিক আছে? তার মানে সেটা ভাবো জাস্ট ট্রান্সফরমারের কেভিএ রেটিং এর সমান হতে পারে 300 এমভিএ বা 300 কেভিএ। এটা হতে পারে সবগুলার যোগফল, প্ল্যান্ট ক্যাপাসিটি বলতে পুরোটার যোগফলের সমান এমভিএ বা কেভিএ হতে পারে, আবার হতে পারে 100 এমভিএ বা কেভিএ, ঠিক আছে? তো বলা হচ্ছে যে বেস কেভিএ ইম্পর্টেন্ট। ইয়েস, দিদার যে কথা বলছে বেস কেভিএটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বেস কেভিএ ইম্পর্টেন্ট কেন? কারণ যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা কেভিএ বা এমভিএ রেটিং আছে, সবগুলোকে একটা কমন কেভিএ বা এমভিএ রেটিং এ নিয়ে আসতে হবে আমাদেরকে। দ্যাটস ওয়াট ইম্পর্টেন্ট, কিন্তু তার ভ্যালু কত হবে সেটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ওকে, তার মানে তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বুঝতে পারো নাই তাদেরকে বলবো, যে বন্ধুরা বুঝতে পারেন তাদের কাছ থেকে একটু বুঝেন। এবার কি বলছে, দ্য কনভার্সন ক্যান বি ইফেক্টেড বাই ইউজিং দ্য ফলোইং রিলেশন: percentage reactance at base KVA equal to base KVA divided by rated KVA into percentage reactance at rated KVA। তার মানে কি, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের একটা রেটেড কেভিএ ছিল এবং রেটেড রিঅ্যাকটেন্স ছিল, তাই না? আমরা কি মাত্র বললাম, নেম প্লেট রেটিং এ রেটেড কেভিএ এবং রেটেড রিঅ্যাকটেন্স দেওয়া থাকে। ওকে, মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স দেওয়া থাকে এবং পার্সেন্টেজ কেভিএ দেওয়া থাকে। তো যখন আমার বেস ভ্যালুটা আলাদা হবে তখন আমার অটোমেটিক্যালি কি হবে, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্সটা চেঞ্জ হয়ে যাবে, মোটামুটি সবগুলোরই চেঞ্জ হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে তুমি কত ধরতেছো। যদি তুমি ম্যাক্সিমাম ধরো তাহলে ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো চেঞ্জ হবে। যদি তুমি সবগুলোর যোগফল ধরো তাহলে সবগুলো চেঞ্জ হবে। যদি তুমি 100 ধরো তাহলে যার সঙ্গে মিলবে 100 সেটা বাদ দিয়ে বাকি সব চেঞ্জ হবে, ঠিক আছে? তার মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স এট বেস কেভিএ ইকুয়াল টু বেস কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স এট রেটেড কেভিএ। তার মানে ভাবো একটা
ট্রান্সফরমারের রেটিং দেওয়া ছিল এরকম যে 20 to 230, মানে 20 কিলোভোল্ট থেকে সে স্টেপ আপ করবে 230-তে। তার এমভিএ রেটিং হচ্ছে 300, হ্যাঁ, বা কেভিএ রেটিং 300 কেভিএ সাপোজ, এবং তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স হচ্ছে 20% সাপোজ। এখন আমরা এমন একটা ধরলাম যে 500 কেভিএ আমরা ধরলাম বেজ, তাহলে চেঞ্জ হবে এবং সেটা কত হবে বলো তো, পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সটা কেউ বলতে পারবা? রেটেড কি 500 দেয়া? ট্রান্সফরমার তোমার রেটেড হচ্ছে 300 কেভিএ, এটা হচ্ছে রেটেড, ওকে, ট্রান্সফরমারের, এবং তার রেটেড রিঅ্যাকটেন্স হচ্ছে 20%, আর তার বেজ হচ্ছে 500 কেভিএ, তাহলে তার পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স এট বেস কেভিএ কত হবে? স্যার 500 ডিভাইডেড বাই 300 ইনটু হচ্ছে 20। হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই রেকর্ডিং চলে, কেউ কথা বলে না, স্যার চলে আসবে যে কোনো সময়। হ্যালো, আছো তোমরা? জি স্যার। জি স্যার আছে। জি স্যার আছে। বদিউজ্জামান খান, নিলয়, জি স্যার আছি স্যার। জি স্যার, আছে স্যার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। জি স্যার। আচ্ছা, তো আমি আমার পিসি দিয়ে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি, পিসি দিয়ে তো কানেক্ট হচ্ছে না, একটু ওয়েট করো 1 মিনিট। ওকে স্যার। ওকে স্যার।
তো ভাই স্ক্রিন দেখতে পাচ্ছ কি? জি স্যার। ওকে স্যার, একটু ইন্টারনেটে ট্রাবল হয়েছিল, এর জন্য আর কি আমার বের হয়ে যাওয়া লাগছিল, সরি। তো আসো, তো কি বলা হচ্ছে, তার মানে যদি আমার বেস কেভিএর রেটিং আমার এলিমেন্টের ডাবল হয়, রেটেড কেভিএর ডাবল হয়, তাহলে আমার রিঅ্যাকটেন্সও ডাবল হবে। যদি 3 গুণ হয় তাহলে 3 গুণ হবে, যদি 5 গুণ হয় তাহলে 5 গুণ হবে। সহজ কথা হচ্ছে এটা। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল আর কি ব্যাখ্যা দেওয়া আছে। দেখো একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে একটা জেনারেটর দেওয়া আছে, তার রেটিং হচ্ছে 2500 কেভিএ, বা আমরা এটাকে 2.5 এমভিও বলতে পারি। ওকে, তার রিঅ্যাকটেন্স পার ইউনিট রিঅ্যাকটেন্স মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স আর কি, সেটা দেওয়া আছে কত, 10%। একটা এরপর এই জেনারেটরটা কার সাথে কানেক্টেড, একটা ট্রান্সফরমারের সাথে। সেটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা 7 কিলোভোল্টকে সে কি করে 66 কিলোভোল্টে রূপান্তর করে, এবং তার রেটিং হচ্ছে 1000 কেভিএ বা 1 এমভিএ, এবং তার রিঅ্যাকটেন্স হচ্ছে 5%, পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স 5%। এর ডান পাশে আছে 66 কিলোভোল্ট লাইন। তা সেটা একটু বোঝার চেষ্টা করি কি বুঝাচ্ছে। আমরা অলরেডি এটা এরকম একটা ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আমরা এখন ম্যাথমেটিক্যালি আর কি ব্যাখ্যাটা দিব। তো বলা হচ্ছে, the fact that the value of base KVA does not affect the short circuit current need illustration। মানে কি, আমার কেভিএ এর ভ্যালু আমি যাই ধরি না কেন, বেস কেভিএ যাই ধরি না কেন, এর উপর আসলে শর্ট সার্কিটের কারেন্টের কোনো মানে চেঞ্জ হয় না। শর্ট সার্কিট কারেন্ট তাই আসবে আমি যাই ধরি না কেন, বেস ভ্যালু বেস কেভিএ যাই ধরি না কেন, শর্ট সার্কিট সবসময় সেম আসবে। Consider a three-phase transmission line operating at 66 kilovolt and connected through a 100,000 kVA transformer with 5% reactance to a generating station bus, but the generator is of 2500 kVA with 10% reactance. The single line diagram of the system is shown in figure 17.3। আমরা এই ছবি তো নিজেরাই আঁকাইতে পারবো, তাই না? এটা আমাদের বই দেখতে হবে। Suppose the short circuit fault between the three phase occurs, আমরা একটু যাই, আচ্ছা, occurs at the high voltage terminal of the transformer। তার মানে কি 66 কিলোভোল্ট যে পাশে আছে সেই পাশে একটা কি হইছে, ফল্ট হইছে। It will be shown that whatever value of base KVA we may choose, the value of short circuit current will be same। একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, এটা ম্যাথ না, এটা একটা ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশন। মানে বোঝানো হচ্ছে যে বেস ভ্যালুর উপরে শর্ট সার্কিটের কোনো সম্পর্ক নাই। মানে বেস ভ্যালু আমি 1000 ধরি আর 100 ধরি, শর্ট সার্কিট যা হওয়ার তাই আসবে। ওকে, আসো কি হচ্ছে, সাপোজ উই চুজ 2500 কেভি অ্যাজ কমন বেস। তার মানে কি, আমরা কি বললাম, ওই যে তিনটা শর্ত ছিল যে আমার সবচেয়ে বড় কেভিএ রেটিং যার থাকবে আমি চাইলে সেটাকে ধরতে পারি, আমি চাইলে সবগুলোর যোগফলকে ধরতে পারি, আমি চাইলে যে কোনো একটা ভ্যালু ধরতে পারি। তো এখানে যেটা করা হয়েছে যে জেনারেটরের যে কেভিএ রেটিং আছে সেটাকে আমরা কমন বেস ধরে নিচ্ছি। ঠিক আছে, অন দিস বেস ভ্যালু দ্য রিঅ্যাকটেন্স অফ দ্য ভেরিয়াস এলিমেন্ট ইন দ্য সিস্টেম উইল বি, জেনারেটরটা কিন্তু চেঞ্জ হবে না, জেনারেটরটা 10% ছিল 10%ই থাকবে, এবং এটা এখানে দেখতে পাচ্ছ জেনারেটরটা 10% ছিল 10%ই থাকবে, কোনো চেঞ্জ হয় নাই। 10 ইন্টু 2500 বাই 2500, এটা চেঞ্জ হবে কোথায়, ট্রান্সফরমারে, কারণ ট্রান্সফরমারে ছিল রেটিং 1000 এবং রিঅ্যাকটেন্স ছিল 5%। তো সূত্র কি, সূত্র হচ্ছে বেস কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স ইন রেটেড কেভিএ। তো রেটেড কেভিএ ছিল 1000 আর রেটেড রিঅ্যাকটেন্স ছিল 5, আর আমার বেস হচ্ছে 2500 আমরা ধরে নিছি, তাহলে এটা আসবে 5 থেকে এটা হয়ে যাবে কত, 12.5%। এটা কার, এটা হচ্ছে ট্রান্সফরমারের, এটা হচ্ছে ট্রান্সফরমারের। তাহলে আমার ট্রান্সফরমার পর্যন্ত কমন কেভিএ কত আসে, পার্সেন্টেজ অফ এক্স আসে 22.5%। কত আসে, 22%। তো বলা হচ্ছে তাহলে ফুল লোড কারেন্ট আমরা বের করে নিলাম, এটা আমার দেওয়া থাকতে পারে, আমরা এখানে বের করে নিচ্ছি। সূত্র হচ্ছে এমভিএ বাই √3 ইনটু কিলোভোল্ট। হ্যাঁ বলো স্যার 25-এর পাশে একটা স্টার আছে, ওটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার মানে নিচে লেখা আছে, এটা নিচে এই পেজের একবার নিচে গেলে দেখতে পাবো, দেখাচ্ছি। এটার মানে হচ্ছে রিঅ্যাকটেন্স, এই যে সূত্রটা আর কি, আমি যে সূত্রটা তোমাকে বললাম, এই দেখো এই যে স্টার্টিক দেওয়া দেখতে পাচ্ছ, স্টার্টিক পুরো লাইনটা, জি স্যার। এই সূত্রটা আর কি, মানে ওইটা দিয়ে বোঝাচ্ছে আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করছি। আমরা স্যার এটা মানে কি কনজুগেট টাইপের ওই টাইপের কিছু স্যার? না 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 না, কনজুগেট হবে কেন, হাই হাই, আরেকজন কোত্থেকে, কনজুগেট না, এটা তোমাকে সূত্রটা মনে করাই দিছে যে এটা কোত্থেকে লিখলাম। তুমি বলতে পারো স্যার এই লাইনটা কই পাইলেন, বলতে পারো না, বলতে তো পারো এই লাইনটা কই পাইলেন, পাইলাম হচ্ছে ওইখান থেকে যে রেটেড কেভিএ ডিভাইডেড বাই
বেস কেভিএ, সরি বেস কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স ইন রেটেড কেভিএ। ওকে, সেই অনুযায়ী আমার এটা কত আসে 22.5%। এবার ফলটা হয়েছে কোথায়? ফলটা হয়েছে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে। ঠিক আছে, ফলটা হয়েছে কোথায়? সেকেন্ডারিতে ফলটা হয়েছে। তাহলে আমার এখানে পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স কি হবে? আমার ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার এবং জেনারেটরের যোগ ফলের সমান। এবার আমরা ফুল লোড কারেন্ট কোত্থেকে বের করব? আমরা বের করে নিব আমাদের জেনারেটর থেকে, জেনারেটর এবং ট্রান্সফরমারের, যেহেতু আমার বেস কিলোভোল্ট আর বেস কেভিএ এই রেটিং এর উপর আমি বের করব আমার ফুল লোড কারেন্ট কত। তার কারেন্টের সূত্র হচ্ছে কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু কিলোভোল্ট। যেহেতু এটা কেভিএ, এর জন্য পাওয়ার ফ্যাক্টর এখানে কোনো কাজ করবে না, শুধুমাত্র কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু কিলোভোল্ট, যেহেতু 3 ফেজ সিস্টেম, দ্যাটস ওয়াই √3। তাহলে এখানে আসে 21। তাহলে এটা হচ্ছে ফুল লোড কারেন্ট কত? সেটা 21। তাহলে সূত্র কি? আইএসসি এর কারেন্টের মানে শর্ট সার্কিট কারেন্টের ফুল লোড কারেন্ট ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এখানে কি লিখবো? আই ইনটু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স মানে কত? 22.5%। তাহলে আই হচ্ছে 21.87 ইনটু 100 ডিভাইডেড বাই 22.5। তাহলে এটা হয়ে যাচ্ছে 97.2 অ্যাম্পিয়ার। 97.2 অ্যাম্পিয়ার। তাহলে কি, যদি আমি 250 কেভিএ ধরে নেই তাহলে আমার শর্ট সার্কিট কারেন্ট আসতেছে 97.2। এবার আমরা মনে করলাম যে আমরা এটাকে এবার দেখাবো যে আমরা এটা 2500 না ধরে 500 কেভিএ ধরলাম। সাপোজ তুমি ধরলা স্যার আমি 500 কেভিএ ধরবো, আমার ইচ্ছা 500 বলতেছি, 5000 কেভিএ ধরবো আমার ইচ্ছা। তো 5000 ধরলে আমার জেনারেটরেরও চেঞ্জ হবে, আমার ট্রান্সফরমারেরও চেঞ্জ হবে। জেনারেটরের চেঞ্জ হয়ে গেছে দেখো 25%। কারণ কি 25%? কারণ হচ্ছে 20%, আমি ভুল বলতেছি, জেনারেটর হয়ে গেছে 20%। কারণ জেনারেটরের মূল রেটিং হচ্ছে 2500 আর বেস আমরা ধরছি 5000। তাহলে মানে কি 2 গুণ। আমরা আগেই বলছিলাম যে যদি তোমার বেস কেভিএ তোমার রেটেড কেভিএ 2 গুণ হয় তাহলে তোমার রিঅ্যাকটেন্সটা 2 গুণ হয়ে যাবে। তো আগে ছিল 10, এখন হয়ে গেছে 20। আর আমার ট্রান্সফরমারের ক্ষেত্রে হয়ে যাবে 5 গুণ। কারণ কি ট্রান্সফরমারের রেটিং ছিল 1000, বেস কেভিএ 5000। তাহলে কি হবে? তার আগে ছিল 5%, 5 গুণ 25%। তাহলে টোটাল হয়ে গেল কত? 45%। টোটাল হয়ে গেল রিঅ্যাকটেন্স হচ্ছে 45%। ওকে, আচ্ছা এবার কি 5000 কেভিএ এবং সেকেন্ডারি ট্রান্সফরমার সেকেন্ডারি সেটা কত? 6 কিলোভোল্টের কারণে আমার কারেন্ট হয়ে যাচ্ছে 43.7। সূত্র হচ্ছে কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু কিলোভোল্ট। এটা বসাইলে আমরা এই কারেন্টটা পাবো। তাহলে এবার কি হবে? 43 ইনটু 7 ইনটু 100 ডিভাইডেড বাই 45 যদি বসাই তাহলে আমার কারেন্টের মান আবারও আসতেছে 97.2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যাই ধরি না কেন, আমরা বেস কেভিএ যাই ধরি না কেন, আমার শর্ট সার্কিট কারেন্টটা সেম আসবে। ওকে, এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, এটার ইলাস্ট্রেশনই এটা। তো হুইচ ইজ দ্য সেম অ্যাজ ইন দ্য প্রিভিয়াস কেস। হ্যাঁ বলো। আর ওই ফুল লোড কারেন্টের সূত্রটা যে কি ছিল স্যার? ফুল লোড কারেন্ট হচ্ছে মূল সূত্রটা হচ্ছে এমভিএ বা কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু কিলোভোল্ট। ওকে স্যার। ঠিক আছে, কিন্তু স্যার এখানে 5000 ইনটু 1000 লিখছে যে I ইকুয়ালস টু কেভিএ কে তুমি কেভিএ কে ভিএ বানাবা না, আচ্ছা কেভিএ কে এমভিএ করা হয়েছে, এমভিএ করবা 10⁻³ লিখতে হবে। তো এর জন্য 1000 লিখছে। যেমন 66 কিলোভোল্ট, এর জন্য কি লিখছে? 66 ইনটু 1000। কারণ তুমি তো একক আনতেছো অ্যাম্পিয়ারে। এই দেখো এই এককটা কি? অ্যাম্পিয়ার। এই এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে কি তোমাকে কি করতে হবে? কেভিএ কে ভোল্ট অ্যাম্পিয়ার বানাইতে হবে, আবার কিলোভোল্ট কে ভোল্ট বানাইতে হবে। তাহলেই তো ভোল্ট আর ভোল্ট কাটা যাবে, অ্যাম্পিয়ার থাকবে। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে কি বলা হচ্ছে? হুইচ ইজ দ্য সেম অ্যাজ ইন দ্য প্রিভিয়াস কেস। তার মানে এটা আমাদের আগের কেসের সমান 97.2। ওকে, আচ্ছা এরপরে আমি একটু দেখি আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক, এটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ। এটা পড়াই আজকে শেষ করে দিব, শর্ট সার্কিট কেভিএ। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও। প্রথম কোশ্চেন হচ্ছে আমরা পার্সেন্ট রিঅ্যাকটেন্সের মান কিভাবে বের করতে পারবো বা কোথায় দেওয়া থাকে বলতে পারবা কেউ? পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স কেউ কি বলতে পারবা? পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সের সুবিধা কি এটা কে বলতে পারবা বলো তো?
কেউ নাই? তোমরা আসো। জি স্যার আসি। এটা দেওয়া থাকলে জি স্যার, আমরা আছে স্যার। শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারবো। মানে আমাদের ক্যালকুলেশনটা সিম্পল হবে। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো কি সবাই? জি স্যার। পার্সেন্টেজ স্যার। রিঅ্যাকট্যান্সের সুবিধা হচ্ছে এটা, আমাদের ক্যালকুলেশনটা অনেক সিম্পল হবে। এটাই হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্সের সুবিধা। ওকে, আচ্ছা এবার কথা হচ্ছে জি স্যার। বেস কেভিএ যে আমরা ধরবো, কি কয় রকম ভাবে ধরতে পারি আমরা বেস কেভিএ? কয়টা ক্রাইটেরিয়া আছে? 3 রকম স্যার। কি কি বলো তো? স্যার সব থেকে বড়টা ধরতে পারি স্যার, আচ্ছা। তারপর স্যার জেনারেটরটাও ধরতে পারি স্যার, আর ওমা, যে কোনো একটা ধরে নিতে পারি। না না, তুমি তো দুটো একই বানায় দিলা। সবচেয়ে বড় ধরলা তো ধরলা, এরপরে আবার জেনারেটর ধরবা কেন? স্যার সবগুলোর যোগফল আর টোটাল যোগফল স্যার, হ্যাঁ, আর যে সবচেয়ে টোটাল বড়টা অথবা সবগুলোর যোগফল অথবা যে কোনো ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। জি স্যার। আচ্ছা এবার কথা হচ্ছে বেস কেভিএ যদি আমার রেটেড কেভিএ থেকে ভিন্ন হয়, তাহলে আমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কি চেঞ্জ হবে না ফিক্স থাকবে? ফিক্স থাকবে। আবারও কোশ্চেনটা বলতেছি, আমার রেটেড কেভিএ এবং বেস কেভিএ যদি, মানে আমার রেটেড কেভিএ এবং বেস কেভিএ যদি ভিন্ন হয়, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফিক্স থাকবে না চেঞ্জ হবে? স্যার চেঞ্জ হবে। চেঞ্জ হবে। স্যার চেঞ্জ কারণ কি, আমি কি বললাম, আমার রেটেড কেভিএ এবং বেস কেভিএ যদি ভিন্ন হয় তার মানে কি এক না, তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সও সেম থাকবে। নিলয়? না স্যার, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স না, এক থাকবে না। এক থাকবে না, কারণ কি? কারণ হচ্ছে রেটেড কেভিএ এবং বেস কেভিএ যদি সেম না হয় তাহলে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কখনোই এক থাকবে না। কারণ সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স এট বেস কেভিএ ইকুয়াল টু বেস কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইন এট রেটেড কেভিএ, এই সূত্রটা। ঠিক আছে, সুতরাং কোনোভাবেই আমার যদি রেটেড কেভিএ এর সঙ্গে বেস কেভিএ এর মান চেঞ্জ হয় কোনোভাবে, তাহলে তার পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্সও অবশ্যই চেঞ্জ হবে। কিন্তু যদি রেটেড কেভিএ এবং বেস কেভিএ সেম হয়, তাহলে কিন্তু পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সে কোনো চেঞ্জ হবে না। আর বেস কেভিএ কেন ইউজ করি আমরা বলো তো কেউ একজন? বেস কেভিএ এর সুবিধা কি বা কেন আমরা ইউজ করি? যে কোনো একজন। স্যার টোটালটা যে বেসটা যদি ধরে নেওয়া যায় তাহলে স্যার রেটেড দিয়ে বের করার সুবিধা হয়। না না, এটা মূল অ্যান্সার না। বেস কেভিএ কেন আমরা ধরি, এটার মূল অ্যান্সার কে দিতে পারবা? নাদিম? স্যার স্যার মনে পড়ছে না। বেস কেভিএ এটা আমরা কেন ইউজ করি, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা পাওয়ার সিস্টেম এলিমেন্টের কেভিএ রেটিং আলাদা, তাই না? সেগুলোকে স্যার। সবগুলোকে একটা কমন রেটিং এ নিয়ে আসার জন্য আমরা বেস কেভি ইউজ করি। বেস কেভির সুবিধা তো এটাই, যেহেতু প্রত্যেকটার আলাদা আলাদা। আমরা তো ভাবো কেউ 40-এ 30 পাইছে সাপোজ, কেউ 60-এ 50 পাইছে, কেউ 80-তে 75 পাইছে। এখন এক একজন তো এক একটা মানে এত পার্সেন্ট পাইছে। এখন আমি এর মধ্যে ভালোকে খারাপকে এটা বের করবো কিভাবে? এটা বের করব যে 40-এ 30 পাইছে কত পার্সেন্ট পাইছে? 75% পাইছে। যে 60-এ 50 পাইছে, ঠিক আছে, যে 60-এ 50 পাইছে সেটা হচ্ছে কত পার্সেন্ট পাইছে? সে পাইছে 83%। যে 80-তে 75 পাইছে সে পাইছে কত পার্সেন্ট? সে 93%। তাহলে আমরা ভালো বলবো কিসের সাপেক্ষে? যখন আমরা সেটাকে 100 দিয়ে, মানে ওই 30/40 × 100 করে যখন পার্সেন্টেজ করবো, তখন না আমরা বলতে পারবো কে ভালো কে খারাপ। এছাড়া কি আমরা বলতে পারবো যে না 30-এর থেকে যে 50 পাইছে সে বেশি? এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ কি, এক একজনের পরীক্ষা হয়েছে এক এক মার্কে, কারো 40-এ 30, কারো 60-এ 20 এরকম হইতে পারে। ঠিক আছে, আবার 60-এ 40 হইতে পারে। ভাবো যে 40-এ 30 পাইছে আর 60-এ 40 পাইছে, এর মধ্যে তুমি বললা যে 40 পাইছে সে ভালো, এটা কিন্তু বলা যাবে না। কারণ কি, 60-এ 40 মানে হচ্ছে 40/60 মানে 66%। ঠিক আছে, আর 30/40 মানে কিন্তু 75%। সুতরাং এখানে আমরা কি বুঝতেছি, 100%-এ যখন নিয়ে যাব তখন আমরা বলতে পারবো কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট। ঠিক একইভাবে আমার পাওয়ার সিস্টেমের বিভিন্ন ইকুইপমেন্টের বিভিন্ন রেটিং থাকে, কেভিএ রেটিং ভিন্ন ভিন্ন রেটিং থাকে। তা আমরা সেখানে কার পার্সেন্টেজ রেটিং কত সেটা আসলে তার সাপেক্ষে হয়, তার সাপেক্ষে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা হয়। তো আমরা সেটাকে একটা কমন কেভিএ রেটিং এ নিয়ে আসলে তখন আমরা বলতে পারবো কার রেটিং বেশি,
মানে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স কার বেশি আর কম। তো ওই সুবিধার জন্য ওই কমন কেভিএ রেটিং বা কমন এমভিএ রেটিং ওটাকে আমরা বলবো বেস কেভিএ বা বেস এমভিএ। তো আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে শর্ট সার্কিট কেভিএ। এটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ লাস্ট টপিক আছে। এটা হচ্ছে অলদো দ্য পটেনশিয়াল এট দ্য পয়েন্ট অফ ফল্ট ইজ জিরো। তার মানে কি যে পয়েন্টে আমার ফল্ট হয়, কি ফল্ট? শর্ট সার্কিট ফল্ট। শর্ট সার্কিট ফল্ট যে বিন্দুতে হয় সেখানে ভোল্টেজ থাকে না, সেখানে ভোল্টেজ হয় জিরো, সেখানে ভোল্টেজ হয় জিরো। কারণ কি? কারণ হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। আমরা কি বলছি? আর ইজ টেন্স টু জিরো, তাহলে আই ইন্টু জিরো মানে কি হবে? ভি ইকুয়াল টু স্যার জিরো। জিরো। তার মানে আমার যে পয়েন্টে শর্ট সার্কিট হবে সে জায়গায় ভোল্টেজ হবে জিরো, কিন্তু সেখানে কারেন্ট ফ্লো করবে অনেক বেশি, ওই নোডে কারেন্ট ফ্লো করবে অনেক বেশি, কিন্তু ভোল্টেজ হবে কিন্তু ওখানে জিরো। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? অলদো দ্য পটেনশিয়াল এট দ্য পয়েন্ট অফ ফল্ট ইজ জিরো, ইট ইজ এ নর্মাল প্র্যাকটিস টু এক্সপ্রেস দ্য শর্ট সার্কিট কারেন্ট ইন টার্মস অফ শর্ট সার্কিট কেভিএ। তার মানে শর্ট সার্কিট কারেন্টটাকে শর্ট সার্কিট কেভিএ এর মাধ্যমে প্রকাশ করা হয় বেসড অন দ্য নর্মাল সিস্টেম ভোল্টেজ এট দ্য পয়েন্ট অফ ফল্ট। আমার যে বিন্দুতে ফল্ট হয়েছে সেই বিন্দুর নর্মাল সিস্টেম ভোল্টেজের সাপেক্ষে। তার মানে আমার কারেন্ট যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং আমার কেভিএ শর্ট সার্কিট কেভিএ এর মাধ্যমে আমি আসলে সেটাকে প্রকাশ করব। তো বলা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ নর্মাল সিস্টেম ভোল্টেজ এন্ড শর্ট সার্কিট কারেন্ট এট দ্য পয়েন্ট অফ ফল্ট এক্সপ্রেস ইন কেভিএ ইজ নোন অ্যাজ শর্ট সার্কিট কেভিএ। তার মানে কি? আমার যে জায়গায় যে বিন্দুতে আমার ফল্ট হয়েছে সেই বিন্দুতে আমার কেভিএ রেটিংটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমার কারেন্ট রেটিং চেঞ্জ হবে। কেভিএ কোত্থেকে আসে? কেভিএ আসে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, তাই না? ভোল্টেজ ইনটু কারেন্ট মানে আমার ওই পয়েন্টের ভোল্টেজ ইনটু কারেন্ট, আমার কোনো একটা নোডের ভোল্টেজ ইনটু ওই নোডে কি পরিমাণ কারেন্ট আছে সেটার উপর আমার কেভিএ রেটিং হয়। যেমন আমার একটা জেনারেটরের কেভিএ রেটিং মানে কি? আমার এর ভোল্টেজ এত, এ কারেন্ট দেয় এত। সূত্রটা এইভাবে বের করি না আমরা? কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু কিলোভোল্ট, সেখান থেকে আমরা কারেন্ট বের করি, তাই তো? তার মানে আমার কেভিএ রেটিং ইজ ইকুয়াল টু √3 ইনটু ভি ইনটু আই। কেভিএ রেটিং ইকুয়াল টু √3 ইনটু ভি ইনটু আই। এটা হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে √3 ইনটু ভি ইনটু আই, এটা হচ্ছে আমার কেভিএ রেটিং। ওকে, আচ্ছা, তার মানে কি যখন আমার আই চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা আগে ফুল লোড কারেন্ট ছিল সেটা যদি আইএসসি হয়ে যায়, তাহলে আমার শর্ট সার্কিট কেভিএ কি সেম থাকবে না চেঞ্জ হবে বলো তো? কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার স্যার, এটা যদি আরেকবার একটু বলতেন। আমি বলতে চাচ্ছি কেভিএ রেটিং একটা এলিমেন্টের, সার্কিটের একটা, মানে পাওয়ার সিস্টেমের একটা এলিমেন্ট, জেনারেটর বা ট্রান্সফরমার, তার কেভিএ রেটিংটা কোত্থেকে আমরা পাই? কেভিএ রেটিং ইকুয়াল টু √3 ইনটু ভোল্টেজ ইনটু আই, এখান থেকে আমরা কেভিএ রেটিং পাই। ঠিক আছে? তার মানে আমার একটা জেনারেটর কি পরিমাণ ভোল্টেজে আছে, আমার জেনারেটর কি পরিমাণ কারেন্ট দিচ্ছে, তার সঙ্গে √3 গুণ করলে আমরা তার কেভিএ রেটিং পাই। অথবা কেভিএ রেটিং এবং কিলোভোল্ট রেটিং দেওয়া থাকে, সেখান থেকে কারেন্ট বের করতে পারি যে আই ইকুয়াল টু কেভিএ ডিভাইডেড বাই √3 ইনটু ভোল্টেজ। বুঝা গেল? আমরা এটা করে কিন্তু ফুল লোড কারেন্টটা বের করলাম। এখন আমার কথা, যখন একটা ফল্ট হবে কোনো একটা পয়েন্টে, তখন ওই ফুল লোড কারেন্ট কি আর ফুল লোড কারেন্ট থাকবে নাকি শর্ট সার্কিট কারেন্ট হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে স্যার। শর্ট সার্কিট কারেন্ট হয়ে যাবে। তো শর্ট সার্কিট কারেন্ট হয়ে যাওয়া মানে কি আমার কেভিএ কি আগের রেটিং এ থাকবে নাকি ওটাও চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হয়ে যাবে। এটাই আমি তোমাদের বুঝাতে চাচ্ছি যে যেহেতু আমার মূল সূত্র হচ্ছে √3 ইনটু ভি ইনটু আই, সেখানে আই যদি চেঞ্জ হয়ে যায়, আই যদি বেড়ে যায়, তাহলে আমার শর্ট সার্কিট কেভিএ এর মানটাও কি হবে? বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। ভেরি গুড, এটাই হচ্ছে মূল কথা এবং এটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে এখানে দেখাবো। তাহলে কি বলা হচ্ছে? দ্য প্রোডাক্ট অফ নর্মাল সিস্টেম ভোল্টেজ এন্ড শর্ট সার্কিট কারেন্ট। তার মানে কি আগে যেটা ছিল √3 ভিআই, সেটা এখন কি হয়ে গেল? নর্মাল সিস্টেম ভোল্টেজ মানে ভি ভি থাকবে, এন্ড শর্ট সার্কিট কারেন্ট মানে ভি ইনটু আইএসসি হয়ে যাবে, ভি ইনটু আইএসসি হয়ে যাবে। তার মানে কি আমার শর্ট সার্কিট কেভিএ রেটিংটা নর্মাল রেটিং এর থেকে বেশি হবে, মানে রেটেড কেভিএ এর থেকে বেশি হবে। সেটা জেনারেটর হোক, সেটা ট্রান্সফরমার হোক, যার ক্ষেত্রে শর্ট সার্কিট হবে, যার ক্ষেত্রে শর্ট সার্কিট হবে বা যেই পয়েন্টে ফল্ট হবে সেই পয়েন্টেই আমার শর্ট সার্কিট কেভিএটা চেঞ্জ হয়ে যাবে। এবং কি বলা হচ্ছে? তার মানে হচ্ছে আমার আগে যে সূত্রটা ছিল √3 ইনটু ভি ইনটু আই, সেটা এখন হয়ে যাবে √3 ইনটু ভি ইনটু আইএসসি। সহজ কথা, যেখানে ভি ইকুয়াল টু হচ্ছে নর্মাল ফেজ ভোল্টেজ ইন ফেজ ভোল্টেজ, ভি হচ্ছে নর্মাল ফেজ ভোল্টেজ, আই হচ্ছে ফুল লোড কারেন্ট ইন অ্যাম্পিয়ার এট বেস কেভিএ, আর পার্সেন্টেজ অফ এক্স হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ দ্য সিস্টেম অন বেস কেভিএ আপ টু দ্য ফল্ট পয়েন্ট। ওকে, এবার আমরা ইকুয়েশনটা দেখলেই মূলত বুঝতে পারবো যে আমাদের এত কথা বলার মূল উদ্দেশ্য কি। তো দেখো আমরা কি জানি? শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, খেয়াল করো,
শর্ট সার্কিট কারেন্ট আইএসসি ইকুয়াল টু আই ইন্টু 100/x, এটা আমরা সবাই জানি না? জানি আমরা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আগে জি স্যার। 3 ফেজ সার্কিটের জন্য আমি কি বলছি, সিঙ্গেল ফেজের জন্য √3 ভি ইন্টু আই, তাই না? √3 ভি ইন্টু আই কেভিএ রেটিং, √3 স্যার। ভি ইন্টু আই সিঙ্গেল ফেজের জন্য। তাহলে 3 ফেজের জন্য ওটা কি হবে? তাকে √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? √3 ইন্টু √3 মানে 3, তার মানে 3 ভিআই আইএসসি হয়ে যাবে। এটা কিসের জন্য? শর্ট সার্কিট কেভিএ ফর 3 ফেজ সার্কিট, শর্ট সার্কিট কেভিএ ফর 3 ফেজ সার্কিট। এবার 3 ভিআইএসসি, আগে ছিল আই, এখন হয়ে গেছে আইএসসি। এটাকে √1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কেভিএ রেটিং পাবো, কারণ ভি তো ভোল্টেজ, আইএসসি কারেন্ট, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে কেভিএ রেটিং পাবো। তাহলে সেখানে আইএসসির পরিবর্তে যদি আই এর মান বসাই, দেখো আইএসসি ইকুয়াল টু আই ইন্টু 100/% যদি বসাই, এই আইএসসির পরিবর্তে আই ইন্টু 100/x% যদি বসাই, কার পরিবর্তে? এই আইএসসির পরিবর্তে, তাহলে আমার ইকুয়েশন হয়ে যায় 3 VI/1000 ইন্টু 100/%x। তার মানে কি 3 VI/1000টা কি আসলে? এটা হচ্ছে আমার বেস কেভিএ। 3 VI/1000 হচ্ছে আমার বেস কেভিএ ইন্টু 100/x। তার মানে শর্ট সার্কিট কেভিএ ইন 3 ফেজ সার্কিট ইজ ইকুয়াল টু বেস কেভিএ ইন্টু 100/%x। তার মানে শর্ট সার্কিট কেভিএ সূত্র হচ্ছে বেস কেভিএ ইন্টু 100/%x, যেখানে শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু 100 ফুল লোড কারেন্ট ইন্টু 100/%x। সুতরাং আমাকে এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে যেন আমি পরবর্তী যে কোনো ম্যাথ করতে পারি। তার মানে একটা সূত্র আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইএসসি ইকুয়াল টু ফুল লোড কারেন্ট ইন্টু 100/%x। আরেকটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ ফর 3 ফেজ সার্কিট ইজ ইকুয়াল টু বেস কেভিএ ইন্টু 100/%x। সুতরাং আমার যদি শর্ট সার্কিট কারেন্ট হয়, মানে যদি কোনো পয়েন্টে ফল্ট হয়, তাহলে শর্ট সার্কিট কারেন্টটা ফুল লোড কারেন্টের থেকে বেড়ে যাবে। ঠিক একইভাবে আমার শর্ট সার্কিট কেভিএটাও বেড়ে যাবে। কিসের সাপেক্ষে? বেস কেভিএর সাপেক্ষে। বেস কেভিএর সাপেক্ষে সেটা বেড়ে যাবে, এবং এটা যখন আমরা ম্যাথ করব তখন আমরা দেখতে পাবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। যেগুলো করবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমরা যে কথাগুলো বলছি। আমি নেক্সট দিনই ম্যাথ শুরু করে দিব, এবং আমি কালকে একটা ক্লাস নিতে চাচ্ছি। শুনলাম যে তোমাদের রবিবার 4th পিরিয়ডে একটা ল্যাব হয়, ল্যাবের পরে তোমরা ফ্রি আছো। যদি তোমরা চাও তাহলে আমি কালকে এই ক্লাসটা নেওয়া পারি, কারণ কি তোমাদেরকে আমি অলরেডি ম্যাথের যা যা জানা দরকার সব ইকুয়েশন শিখে ফেলছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ম্যাথ ধরতে হবে, এবং যদি আমরা ম্যাথ ধরি তাহলে আমাদের একটা ম্যাথ বুঝলে মোটামুটি এই চ্যাপ্টারের সব ম্যাথ বোঝা হয়ে যাবে। এবং সেটা হচ্ছে, আমি তোমাদের বলি, এটা হচ্ছে এই যে 17.3 এই ম্যাথটা যদি কেউ বুঝো, 17.3 একটা ম্যাথ যদি কেউ বুঝো, তাহলে পুরো চ্যাপ্টারের সব ম্যাথ বোঝা হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমরা যদি রাজি থাকো তাহলে কালকে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি। কি বলো তোমরা? ওকে স্যার, নেন। তাহলে কালকে 5th পিরিয়ডে নিবা না 6th পিরিয়ডে নিব সেটা বলো। 5th পিরিয়ডে নেই, ল্যাবের পরপরই নেই, তাহলে গ্যাপ করবে। ওকে, তাহলে 5th পিরিয়ড হচ্ছে তোমাদের 11:55-তে, ঠিক আছে? ওকে স্যার। সবাই ওকে তো? মানে সবাই থাকবা তো? একটু কষ্ট হইলেও থাইকো, ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। হোপফুলি একটা ম্যাথ বুঝাই দিব ভালোভাবে কালকে। বুঝাই দিলে তোমাদের সব ম্যাথ তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে একটু বলতে পারি। নিলয় ঠিক আছে? ওকে স্যার। স্যার। জি স্যার। নিলয়, দীপ্ত, সবাই ঠিক আছে তো? এটা জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো যে কোনো না, কোশ্চেন, স্যার। নতুন একটা টপিক স্যার, পড়াইলাম। লাস্টে একটা যে question নাই? সূত্রটা বললেন স্যার, হ্যাঁ বলো। স্যার যে বেস কেভিএ ইন্টু 100/%x, হ্যাঁ স্যার এটা কি শর্ট সার্কিটের কেভিএ এর সূত্র স্যার? হ্যাঁ, এটা শর্ট সার্কিট কেভিএ এর সূত্র। এটা হচ্ছে শর্ট আচ্ছা। সার্কিট কেভিএ এর সূত্র। মানে আমরা যেটা বলতেছি যে যখন আমার কেভিএ রেটিং, আমার যে কোনো একটা কেভিএ রেটিং আসলে কি, কেভিএ রেটিং হচ্ছে ওই এলিমেন্টের ভোল্টেজ, ওই এলিমেন্টের কারেন্ট, এবং সে কি 3 ফেজ না সিঙ্গেল ফেজ, এই হিসাব করে আমরা তার কেভিএ রেটিংটা নির্ণয় করি। অথবা কেভিএ রেটিং এবং ভোল্টেজ রেটিং দেওয়া থাকে, সেখান থেকে আমরা কারেন্ট নির্ণয় করি। বুঝতে পারলা? কিন্তু আমি বলতেছি যখন এই কারেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে উদাহরণটা কোনটা দিব আমি তোমাকে বুঝাই। আমি বলতে চাচ্ছি কি, এই যে এই অঙ্কটা একটু খেয়াল করো।
এই অঙ্কটা একটু খেয়াল করো, এই যে 2 নাম্বার। একটা জিনিস খেয়াল করো, এই দেখো এখানে আমার কারেন্ট কত, ফুল লোড কারেন্ট দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার 43.74 43.74, ঠিক আছে। এটা ফল্ট হওয়ার কারণে সেটা কত হয়ে গেল? 97.2 97.2। তাহলে আমরা এখানে যে সূত্রটা বসাইছি, এই সূত্রটা কি বলতো? এই সূত্রটা কি আসলে? এই সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু কেভিএ রেটিং ডিভাইডেড বাই √3 ইন্টু কিলোভোল্ট রেটিং, ঠিক আছে। কেভিএ বাই √3 ইন্টু কিলোভোল্ট রেটিং, তাই তো? তা আমার কথা হচ্ছে সেখানে যদি আই চেঞ্জ হয়ে যায়, আইটা কত হয়ে গেছে 97.2 যদি হয়ে যায়, তাহলে আমার এই কেভিএ রেটিং কি আর 5000 থাকবে নাকি 5000 এর বেশি হবে? স্যার বেশি হবে স্যার। বেশি হবে, বেশি হবে। এবং আমার এই অঙ্কে যদি আমি বলি শর্ট সার্কিট কেভিএ কত হবে বের করো তো, বলো তো কেউ। এই অঙ্কের জন্য শর্ট সার্কিট কেভিএ কত হবে? এই অঙ্কের জন্য শর্ট সার্কিট কেভিএ কত হবে? কেউ কে বলতে পারবা? মুখে বললেও হবে, ক্যালকুলেশন করে বলতে হবে এমন না। বলো, কেউ একজন ট্রাই তো করো, মানে ভুল তো হইতেই পারে রে ভাই, ট্রাই তো করতে হবে। স্যার বেস কেভি ইনটু 100 ডিভাইড বাই পার্সেন্ট অফ এক্স। হ্যাঁ, তো কত হবে এই অঙ্কের জন্য? তাহলে কত হবে? আমি যে অঙ্কটা দেখাচ্ছি স্ক্রিনে, অঙ্কে তো সবই দেওয়া আছে তাই না? বেস কেভিএ দেওয়া আছে, পার্সেন্টেজ অফ এক্স দেওয়া আছে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে কত হবে শর্ট সার্কিট কেভিএ এই অঙ্কের জন্য কত হবে? স্যার বেস কি এখানে 5000 স্যার? হ্যাঁ, বেজ হচ্ছে 5000। ওকে, দেওয়াই তো আছে, বলাই তো আছে। পার্সেন্টেজ অফ এক্স কত এই অঙ্কে? স্যার 45। 45। তাহলে সূত্রটা কি বলো? শর্ট সার্কিট স্যার কেভিএ 5000 গুণন 100 ভাগ 45। হ্যাঁ, এটা করলে কত আসে জানো? এটা করলে আসে 11111। তার মানে দেখছো, যদি শর্ট সার্কিট হয় কোনো একটা পয়েন্টে, সেটার কারণে আমার শর্ট সার্কিট কেভিও চেঞ্জ হয়ে যাবে। মানে যেটা আমার বেস কেভিএ ছিল 5000, সেটা এখন হয়ে গেছে 11111। বুঝা গেল কথাটা? জি স্যার। এটাই হচ্ছে অঙ্ক। তার মানে এটা তো খুব সহজ একটা জিনিস যে আমি যদি বেস কেভিএ জানি, বেস কেভিএ জানবো কিভাবে? তার বেস কেভিএ তো আমরা নিজেরাই ধরবো অথবা অঙ্কে দেওয়া থাকবে। তার মানে পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সটাই শুধুমাত্র আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। এটাই আমরা শিখবো যখন আমরা 17.3 করব। আমরা এটাই শিখবো পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্সটা কিভাবে বের করতে হয়, বা কোন পয়েন্ট পর্যন্ত কতখানি পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স আমরা যোগ করবো। মানে পার্সেন্ট অফ রিঅ্যাকটেন্সটা যদি আমরা বের করতে পারি এক্স, পার্সেন্টেজ অফ এক্স, তাহলে আমার অঙ্ক শেষ। কারণ সূত্র দুইটাই, একটা হচ্ছে আইএসসি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পার্সেন্টেজ অফ এক্স। এখান থেকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করে ফেলবো। শর্ট সার্কিট কেভি এর সূত্র হচ্ছে বেস কেভি ইন্টু 100 বাই এক্স, পার্সেন্টেজ অফ এক্স। বেস কেভি আমরা ধরে রাখবো, সুতরাং আমার অটোমেটিক শর্ট সার্কিট কেভি বের হয়ে যাবে। এবং আমার ম্যাথগুলোর কাজই হচ্ছে দুইটা জিনিস বের করা, একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কেভি বের করা। কথা বোঝা গেল? শর্ট সার্কিট কেভিএর জি স্যার। সূত্রটা কি জানো? শর্ট সার্কিট কেভি ইকুয়াল টু বেস কেভিএ ইন্টু 100 বাই √/x। এই √/, বলতেছি পার্সেন্টেজ অফ এক্স, কে বেস কেভিএ ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ এক্স। তাহলে এই অঙ্কে বেস কেভিএ কত নিলয়? 5000। 5000। এবং আমার ইম্পিডেন্স কত পার্সেন্টেজ অফ এক্স? 45%। 45%। তাহলে সূত্র কি হবে? 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই 45 বসাইলে আসে 11111। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমার, যদি এটাই আমার ম্যাথ হইতো তাহলে তার শর্ট সার্কিট কেভিএ হইতো 11111.11 কেভিএ। বুঝতে পারলা? বুঝে গেল? এটাই হচ্ছে আমাদের ম্যাথ, এটাই আমাদের বেসিক। আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য একটু বেসিকই দরকার। এই সূত্রগুলো খুব ভালোভাবে দেখে রাখবো আজকে, কালকে আমরা 5th পিরিয়ডে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এবং আজকে আমি যেহেতু, হ্যাঁ বলো দিদার। স্যার উপরে একটা সূত্র ছিল স্যার, পার্সেন্টেজ অফ এক্স ইজ ইকুয়াল টু কেভিএ অফ কিন্তু এক্স ডিভাইডেড বাই 2 নাম্বার 10। সমীকরণ হ্যাঁ হ্যাঁ, 10 কেভি স্কয়ার। 10 কেভি স্কয়ার। এটা হচ্ছে যদি আমার আই বা ভি না জানা থাকে,
সেক্ষেত্রে কিন্তু আমার নেম প্লেট রেটিং এ কেভিএ এবং কিলোভোল্ট এটুকু আমার জানা থাকবেই। ভাবো তোমাকে একটা জেনারেটর রেটিং দেওয়া আছে, সাপোজ ভাবো জেনারেটর রেটিং দেওয়া আছে 20 কিলোভোল্ট 500 এমভিএ অথবা 500 কেভিএ, 20 কিলোভোল্ট 500 কেভিএ 20 ওহম। ওকে, 20 ওহম, এটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স তুমি কিভাবে বের করবে বলো তো এবার? 20 কিলোভোল্ট 500 কেভিএ 20 ওহম, এটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স তো দেওয়া নাই, 20 ওহম দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করতে পারবো কি পারবো না এটা বলো? স্যার এই সূত্রতে দিতে হবে স্যার। এই সূত্রতে দিতে হবে, এবং সেটা কি হবে? 500 কেভিএ মানে 500 ইনটু 500 গুণন 20, x এর মান 20। 20, জি স্যার। 500 গুণ 20 ডিভাইডেড বাই 10 ইনটু 20 স্কয়ার। 500 গুণ 20 ডিভাইডেড বাই 10 ইনটু 20 স্কয়ার করলে যে মানটা আসবে সেটাই তার পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স। বুঝতে পারলে এবার? মানে অনেক ক্ষেত্রে তোমাকে আমি জাস্ট ওহম দিয়ে দিলাম, ওহমিক রেজিস্ট্যান্স বা ওহমিক রিঅ্যাকট্যান্স দিয়ে দিলাম, দিয়ে তোমাকে বললাম পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স বের করো। তো সেক্ষেত্রে তুমি বের করে নিতে পারবা। আবার নেম প্লেট রেটিং এ সামহাউ পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স দেওয়া নাই, কিন্তু এটা অবশ্যই দেওয়া থাকবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ওহম ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো না তার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কত, কারণ তার কেভিএ রেটিং আর কিলোভোল্ট রেটিং অবশ্যই দেওয়া থাকবে। যেমন আমার মোবাইল যখন আমরা কিনি, মোবাইলে দেখবা ব্যাটারিতে বা মোবাইলের পাওয়ার রেটিং দেওয়া থাকে যে সে এত ভোল্ট থেকে এত ভোল্ট পর্যন্ত নিতে পারে, তার কারেন্ট এত অ্যাম্পিয়ার, তার পাওয়ার রেটিং এত, তাই না? এখান থেকে আমরা সবকিছু বের করতে পারি, তাই না? সবই তো দেওয়া আছে, তার কারেন্ট কত, তার ভোল্টেজ কত, তার পাওয়ার কত, সবই দেওয়া আছে। তো আমার যদি ইনকেস পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স নাও দেওয়া থাকে কোনো একটা জেনারেটরে বা কোনো একটা ট্রান্সফরমারে, কিন্তু নেম প্লেট রেটিং এ তার কিলোভোল্ট, তার কেভিএ এবং তার ওহমিক রেজিস্ট্যান্স অবশ্যই দেওয়া থাকবে, বা রিঅ্যাকট্যান্স, ওহমিক রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করতে পারবো কি পারবো না? জি স্যার, পারা যাবে। পারবে। এটাই হচ্ছে ওই সূত্রটা, কেভিএ ইনটু এক্স ডিভাইডেড বাই 10 ইনটু কিলোভোল্ট স্কয়ার। ওকে, জি স্যার। আজকে যেহেতু আমি প্রায় 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছি, আজকে 2টা ক্লাস কাউন্ট করব। তো যারা আছে ক্লাসে আছো আর কি, আসো না তো আছো যারা, সবাই রোলগুলো একটু লিখে দাও, তোমাদের 2টা করে 2টা অ্যাটেন্ডেন্স এখানে কাউন্ট হবে। তোমরা টোটাল যথাসম্ভব আসো হচ্ছে 14 জন আমার হিসাবে, ঠিক আছে? তোমাদের আইডি গুলো একটু লিখে দাও। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞাসা করো, যেহেতু একেবারে নতুন একটা টপিক। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। স্যার এটার যে প্রথমে স্যার লিমিটেশন অফ ফল্ট কারেন্ট, স্যার এগুলোর মধ্যে থেকে কোনো থিওরিক্যাল কোশ্চেন আসতে পারে? না, থিওরিটিক্যাল কিছু না, এটা জাস্ট বুঝা, যে এটা বুঝা আসল উদ্দেশ্য হচ্ছে যে যে পর্যন্ত ফল্ট মানে যে পয়েন্টে ফল্ট হবে সে পর্যন্ত সব ইম্পিডেন্স যোগ করতে হবে, সহজ কথা, শেষ। আর কোনো কথা নেই ওখানে। মানে লিমিটেশন অফ ফল্ট কারেন্টের মূল কথাটাই হচ্ছে যে পয়েন্টে ফল্ট হবে, আইদার স্টার্টিং থেকে মানে আইদার বলতেছি স্টার্টিং থেকে ওই পয়েন্ট পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর ইম্পিডেন্সকে যোগ করতে হবে, শেষ কথা, শেষ। জি স্যার। বুঝা গেল? ওকে, ঠিক আছে। নাদিম মাহমুদ আসো, মিনময় কুমার, স্যার আছি নাদিম। জি স্যার আছি। পরাগ বিশ্বাস, জি স্যার। হিমন কবির, ইয়েস স্যার। স্যার মাঝে আমি ছিলাম স্যার, দিদার। লিখে দাও, রোল নাম্বার লিখে দাও, আমি সিরিয়ালি যাচ্ছি। হিমন কবির, মাগরিবুল ইসলাম দিদার, ও জি স্যার। তোমারটা তো আছে, লেখছো তো, লিখলে আর সমস্যা নেই, আমি জাস্ট দেখতেছি যে তোমরা আছো তো। এ জুবায়ের আসো, এ জুবায়ের আসো, ও হয়তো চলে গেছে। সাকিব পরান, জি স্যার। বুঝতে পারছো পড়া? ক্লাস বুঝতে পারছো মোটামুটি সাকিব পরান? মোটামুটি মোটামুটি কিন্তু বুঝলে হবে না বাবা, আগে বলি, কোনো জায়গায় কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে হবে। স্যার, কোনো জায়গায় পরে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যায় স্যার। আমারটা মনে হয় না খুব একটা, কারণ আমিও তো পরে ভিডিও দেখি, আমার মনে হয় না যে আমার স্টুডেন্টদের খুব ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসেই কোশ্চেন গুলো করতে হবে। তোমরা এক কাজ করো, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে 17.3 ম্যাথটা দেখে রাখবা। আমি নেক্সট দিন 17.3 ম্যাথটা করাবো। তাহলে আর কি তোমরা যদি কোনো সমস্যা থাকে অঙ্কে, আগে থেকে দেখে রাখলে তোমরা জিজ্ঞাসা করতে পারবে।
দীপ্ত মিমতিস আসো? জি স্যার। পড়ালেখা করতেছো? জি স্যার, করতেছি স্যার। আচ্ছা, হিমন কবির কয় রোল নাম্বার লিখবা? আচ্ছা, টোটাল স্যার হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে স্যার, এই জন্য 10, 11, 12, 13, 14 জন। ঠিক আছে, আমি সবার আইডি পাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ছুটির দিনেও আমার অনুরোধ রাখতে চলে আসছো। আমার খুবই ভালো লাগতেছে। তারপর যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। ইনশাআল্লাহ কালকে 5th পিরিয়ডে ক্লাস হবে। তোমাদের সিআরকে একটু বলে দিও, ঠিক আছে? কালকে 5th পিরিয়ডে ক্লাস হবে। ওকে স্যার। জি স্যার। সবাই ভালো থেকো। স্যার খোদা স্যার হাফেজ। স্যার আমার আইডি আছে স্যার 17 10 20 18। হ্যাঁ হ্যাঁ, আমি লিখছি, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার।